এই দারোয়ানের বাচ্চা, গেট খুলতে এত দেরি হলো কেন? সরি ম্যাডাম, শব্দটা শুনতে পারিনি। বাড়ির ভিতরে মেশিন দিয়ে কাজ করছে তো মেশিনের শব্দের কারণে শুনতে পারিনি। ঠিক আছে, এরপর থেকে তাড়াতাড়ি খোলার চেষ্টা করবি। এই বলে ছোট ম্যাম সাহেব চলে গেল। মেয়েটা অনেক বদমেজাজি, এমনি এমনি চিল্লায়। আর বাড়ির লোকগুলো কত সুন্দর। আমি ওদের বাড়িতে দারোয়ানের চাকরি করি বলে বালের ছেড়িয়ে শুধু চিল্লাচিল্লি করে। আমি একদিন বড় হব দেখিস। আপনারা বুঝতেছেন না, আসুন বুঝিয়ে বলছি। আমি গ্রামে এক গরিব ঘরের ছেলে, ছোট থেকেই কষ্ট করে বড় হয়েছি। আমি যখন দশম শ্রেণীতে পড়ি তখন বাবা মারা যায়। তখন থেকে জীবনের সুখ সব শেষ। পরিবারের বড় ছেলে হয়, পরিবারের দায়িত্ব আমাকে নিতে হয়। মা আর ছোটো বোন এত ঝামেলার ভিতরে এসএসসি পরীক্ষাটা দিই। পরীক্ষা দিয়ে এক বড় ভাই বলে ওই বাড়িতে দারোয়ান নিবে। আমার কথা নাকি বলেছে সে বাড়িওয়ালার কাছে। পরে তারাও রাজি হয়েছে। পরে বাড়িতে কাজ করতে যায়। বাড়িওয়ালি অনেক ভালো মহিলা। আমার বাড়িতে মহিলা আমি আন্টি বলে ডাকি। আঙ্কেল মারা গেছে। আন্টি এবং আন্টির দুইটা মেয়ে, একটা ছেলে। একটা আমার উপর ক্লাসে পড়ে আর একটা আমার সাথে পড়ে, আর ছেলেটা ভার্সিটিতে পড়ে। আন্টি আমাকে মোটামুটি ছেলের চোখে দেখে। আমি আন্টিদের ওখানে যাই। আন্টি রান্না করে আমার রুমে রেখে যায়। আমার থাকা খাওয়া ফ্রি, ভালোই চলছে। রেজাল্টটা একটু ভালোই হয়। একটা কলেজে ভর্তি হই। আমার থেকে আন্টির মেয়ে নেহা খারাপ রেজাল্ট করে, আর রেজাল্টের পর থেকে খারাপ ব্যবহার করে। আমাকে দেখতেই পারে না। আগেও করেছে খারাপ ব্যবহার, কিন্তু রেজাল্টের পর থেকে আরও বেশি করে। আর সবাই ভালো ব্যবহার করে। আর আজকেই তো দেখতে পেলেন কী করলো। নেহা বকাবকি করে চলে যাওয়ার পর আমি শুধু বকা দিই ইচ্ছা মতো। আমি যে কলেজে ভর্তি হয়েছি নেহাও হয়েছে। ভর্তি হতে আন্টি অনেক সাহায্য করেছে। পরের দিন নেহার বড় বোন হিমি আপু আমাকে ডেকে কিছু টাকা দিল। আপু আমাকে টাকা দিলে কেন? আরে রেখে দে, তোর তো বই কেনা লাগবে। আর বেতন যা পেয়েছিস তা তো বাড়িতে পাঠিয়ে দিয়েছিস। আচ্ছা, এত বলছো যখন টাকা রেখে দিচ্ছি। আর বলো কি করতে হবে? বেশি কিছু না রে, ওই বিকেলে একটা ছেলে আসবে আর ছেলেটা একটা গিফট দিয়ে যাবে। ওইটা নিয়ে আসবি, আমাকে দিবি, কেউ যেন না জানে। আমি মিষ্টি একটা হাসি দিয়ে বললাম ঠিক আছে আপু। এটা বলে চলে গেলাম। বিকেলবেলা একটা ছেলে গেটের সামনে ঘুরতেছে। কিছুক্ষণ পর ছেলেটা আমাকে ডাক দিল আর বলল, তোমাকে কি হিমি আপু কিছু বলেছিল? বলেছে ভাইয়া। কি বলেছে? একটা ছেলে আসবে, ওকে আচ্ছা মতো পিটাবে। আপনি কি সেই ছেলে নাকি? এটা বলার পর ছেলেটার মুখ চুপসে গেল আর থুতলিয়ে থুতলিয়ে, আমি কেন হব ভাই, থাক আমি যাই। আরে ভাই মজা করলাম। হিমি আপু বলেছে একটা ছেলে আসবে আর ছেলেটা বলে একটা গিফট দিবে, আর সেটা তার কাছে পৌঁছাইতে হবে। আরে ভাই ভয় পেয়ে গেছিলাম। আর এই নাও গিফট, এটা তোমার আপুকে দিয়ে দিও। আর এরপর দেখা হলে দোলা ভাই বলবা। ঠিক আছে। এই বলে চলে আসলাম। তখন পিছন থেকে ডাক দিয়ে বললো, ছোট ভাই শুনে যাও। দোলা ভাই বলেন। বাহ, তুমি তো অনেক ভালো। এই 500 টাকা রাখো, কিছু খেয়ে নিও। টাকাটা নিয়ে চলে এলাম। দুনিয়াটা অনেক অদ্ভুত। তেল দিয়ে চলবেন, সবাই ভালোবাসবে। আর আমি ছেলেটা তেল দিলাম, কারণ হলো আমি তো বুঝতে পেরেছি ছেলেটা হিমি আপুর বিয়ে। ওর সাথে ভালো ব্যবহার করলাম। এই ভালো ব্যবহারের কথা হিমিকে বলবে, আর হিমি আপু আমার সাথে ভালো ব্যবহার করবে। গিফটটা নিয়ে চুপি চুপি হিমি আপুদের ফ্ল্যাটে যাইতেছি। বাড়িটা 4 তলা, আর 4 তলা আন্টিরা থাকে, আর যে ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া। চুপি চুপি যাওয়া ধরেছি, তখনই বিপদে সে খাড়া আমার সামনে। তখনই নিয়ে এসে বলতেছে, কী রে তুই এরকম চোরের মতো রুমে ঢুকতেছিস কেন? চুরি করে পড়ানোর ধান্দা আছে নাকি? না আবার কিছু চুরি করেছিস যে পিছনে লুকিয়ে রেখেছিস? নেহাকে ম্যাডাম বলে ডাকি। প্রথম যখন আহু বলে ডেকেছিলাম তখন সবার সামনে থাপ্পড় মেরেছিল আর বলেছিল বাড়িওয়ালিদের ম্যাডাম করে বলতে হয়। এরপর থেকে ম্যাডাম বলে ডাকি। ম্যাডাম মুখ সামলিয়ে কথা বলেন। গরিব হতে পারে কিন্তু চোর না। মুখ সামলিয়ে কথা বলবো মানে? আর বাংলা সিনেমার ডায়লগ বন্ধ কর। কী চুরি করেছিস আগে সেটা বল, পিছনে কি লুকিয়েছিস এটা বল। জোরে জোরে কথাগুলো বলেছি। তখন আর হিমি আপু বের হয়ে আসলো, এসে বললো কি হয়েছে? আমি বলেছিলাম ছেলেটা ভালো না, দেখ কি যেন চুরি করে পালাচ্ছে। হিমি আপু আমার দিকে তাকালো। আমি একটা চোখ মারলাম। হিমি একটু হাসলো। আলতু ফালতু বকস কেন? হ্যাঁ, যা তোর রুমে যা। আর শুভ, তুই আস আমার সাথে। আমি গেলাম হিমি আপুর সাথে। হিমি আপুর সাথে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলাম নেহা বড় বড় চোখ করে দেখতেছিল। মনে হলো কাঁচা চিবিয়ে খাবে। আপুর রুমের ভিতরে গিয়ে আপু গিফট বক্সটা দিলাম। হিমি আপু বক্স পেয়ে খুশি হলো। আমি চলে আসলাম। কিছুদিন পর কলেজে একটু দরকার ছিল, আন্টিকে বলে কলেজে যাই। কলেজে যাওয়ার সময় প্রথম ক্লাস করি। ক্লাস শেষ হয়ে এক জায়গায় বসে বই পড়তেছি। তখন কিছু ছেলে আসলো আর এসে বললো, কী রে তুই নাকি মেয়েদের ডিস্টার্ব করিস? কই না তো। তখন নেহা বের হয়ে আসলো।
ওই শালা, মিথ্যা বলিস কেন? আর তোরা ওকে জিজ্ঞেস করস কেন? ওকে মার। তখন দুইজন দুই গায়ে দুইটা চড় মারলো। আমাকে মারা দেখে নেহা শয়তানি হাসি দিচ্ছে। ক্লাসের সবার সামনে মেরে চলে গেল। না চাইতো কেন জানি চোখ দিয়ে পানি চলে আসলো। অনেক কষ্ট হচ্ছে। মনে হলো যদি পারতাম তাহলে নেহা আর ওই ছেলেদেরকে মেরে তক্তা বানিয়ে ফেলতাম। সম্পূর্ণ ক্লাসগুলো নিচের দিকে তাকিয়ে করলাম। এত শরম পাইছি যেটা হয়তো প্রকাশ করার মতো না। ক্লাস শেষ করে বাড়িতে এসে আন্টির কাছে গেলাম। আন্টির কাছে যেতেই, আন্টি আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলো বাবা। আন্টি, আপনাদের আর কোনো বাড়ি বা অন্য কোনো অফিস থাকলে আমাকে ওই জায়গায় আমাকে পাঠান। এখানেই তো ভালো আছে, তাছাড়া আমাদের আর কোনো বাড়ি বা অফিস নাই, এখানে কি প্রবলেম? আসলে আন্টি, নেহা ম্যাডাম সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আজকে আমাকে অনেক মার খাওয়াইছে নেহা ম্যাডামের বন্ধুদের দিয়ে। আন্টি, আপনি তো জানেন আমার মা বাবা নেই, শুধু আম্মু আর ছোটো বোন। আজকে যেভাবে মার খাওয়াইছে, এরকমভাবে মারলে আমার চলাফেরা কষ্ট হয়ে যাবে, আর কাজটাও ছেড়ে দিতে হবে। আর কাজ ছেড়ে দিলে আমার মা বোনের অনেক কষ্ট করতে হবে। তাই আর কি বললাম। আন্টি মন খারাপ করে বলল, ঠিক আছে বাবা, নেহাকে আমি সাবধান করে দিব। আন্টি, আমার কথা বলবেন না। যদি জানতে পারে আমি এসব আপনাকে বলেছি, তাহলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে বাবা, যাও তুমি। আন্টি এটা বলার পরেই বাইরে থেকে নিয়ে জোরে জোরে ডাকতেছে আম্মু আম্মু বলে। আমি নেহার কথা শব্দ শুনতে পেয়ে চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার সময় নেহা আমার দিকে রাগে লুকে তাকালো। আমি বের হয়ে চলে গেলাম নেহার দিকে না তাকিয়ে। আন্টি নেহার সাথে ভালো করে কথা বলতেছে না। নেহা কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু আন্টি তাকে অ্যাভয়েড করতেছে। কাজ শেষ করে ঘরে গেলাম, বইটা নিয়ে বসবো। তখনই অনুভব করলাম কীরকম যেন শিরশির লাগতেছে। তো বুঝতে পারলাম আমার জ্বর এসেছে। তো আমি ভাবলাম একাই সেরে যাবে, তাই কিছুক্ষণ বই পড়ে ঘুমিয়ে গেলাম। কিন্তু সকালে তো পুরো অবস্থা খারাপ, জ্বরের কারণে বিছানাতে উঠতেই পারছি না। পরে এখন ওষুধ কই পাই, তো ভাবলাম হিমিয়াপু একটা কল দিই। হিমিয়াপু কল দিব, ওনার তো এখন ঘুমই ভাগেনি। রাগ করে যদি বকা শুরু করে, রাগ করে করলো। হিমিয়াপুকে কল দিই, আমাকে তো কাজ করতেই হবে। কল দিলাম হিমিয়াপুকে। একবার দিলাম, ধরলো না। তিনবারের বেলায় ধরলো। ধরে বিরক্তিকর কণ্ঠে, কে রে, এত সকালে কল দিছিস? আমি শুভ। কোন শুভ? সকালের ঘুম নষ্ট করার জন্য কল দিছিস? আমি তোমাদের বাড়ির দারোয়ান, একটু দরকারি কথা ছিল। ওহ তুই, বল কি হয়েছে? আপু, তোমাদের বাড়িতে নাপা ওষুধ আছে, আমাকে একটু কষ্ট করে দিয়ে যাবা। আমার শরীরটা অনেক খারাপ, অনেক জ্বর আসছে, তো তাই আর কি। ও আচ্ছা, থাক আমি নিয়ে যাইতেছি। ঘুম থেকে উঠতে মন না চাইলে কষ্ট করে উঠে আমার জন্য একটা কেক সহ ওষুধ নিয়ে আসলো। নিয়ে এসে আমার কেকটা দিল আর বললো, কেকটা খেয়ে ওষুধ খেয়ে নাও, আমার এখনো ঘুম ছাড়েনি। আমি খেয়ে নিলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর জ্বর কমলো। তখন উঠে এসে সব পরিষ্কার করা শুরু করলাম। সিঁড়ি পরিষ্কার করছি, তখন আন্টির সাথে, শুভ, তোমার নাকি শরীর খারাপ, হিমি বলল। আন্টি এখন ঠিক আছে। এটা শুনে আন্টি চলে গেল। আমি পরিষ্কার করে গেছি, ওখানে নেহা এসে ময়লা ফেললো আর শয়তান একটা হাসিতে চলে গেল। এরকমভাবে নেহার বকাবকি খেয়ে দিন চলছে। অনেকদিন কেটে গেল, বাড়িতে আসি না। একবার ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষার দিন বাড়িতে যাব। মাঝে মাঝে কলেজে গেলে নেহা অনেক বাজে ব্যবহার করে, কিন্তু অভ্যাস হয়ে গেছে। হিমিয়াপু আন্টি ভালো ব্যবহার করে। রমজান মাস কাছাকাছি চলে এসেছে। আমি শত কাজ করলেও রোজা বাদ দেবো না, যেটা আব্বুর কাছ থেকে শিখেছি। আব্বু অনেকদিন পরিশ্রম করেছে, কিন্তু কোনোদিন রোজা ভাঙেনি। রমজান মাস শেষ, ঈদ চলে এসেছে। ঈদের দিন বকশিস পেয়েছি। আবার হিমিয়াপু আমাকে নিয়ে গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। ওখানে আবার হিমিয়াপুর বয়ফ্রেন্ড আমায় কিছু টাকা দিয়েছিল। টাকাগুলো পেয়ে 1 বছর আগের কথা মনে হলো। 1 বছর আগে ঈদে যাওয়ার জন্য আব্বু আম্মুকে 50 টাকা দিয়েছিল। আমি আব্বুর কাছে 100 টাকা চেয়েছিলাম, কিন্তু আব্বু আমাকে অনেক কিছু বলে বুঝিয়ে দিল। আর এই বছর ঈদে আমার কাছে অনেক টাকা। দুনিয়াটা অনেক অদ্ভুত, কখন কার কাছে টাকা থাকবে আর কখন থাকবে না সেটাও কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। ঈদের দিন নেহা কিছু বক্সিস দিয়েছিল। সবার সামনে দিয়েছিল 1 টাকা, আর 1 টাকা দিয়ে বললো, তোদের মতো গরিবের জন্য 1 টাকায় অনেক টাকা। ঈদ চলে গেল, পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে আন্টির কাছ থেকে কিছুক্ষণের জন্য ছুটি নিলাম। ছুটি নিয়ে বাড়িতে আসার জন্য রওনা দিলাম। আর আম্মু এবং ছোটো বোনের জন্য অনেকগুলো কাপড় কিনলাম, আর ফারিয়ার জন্য অনেক রকমের খেলনা নিলাম। খেলনা কিনতে গিয়ে দেখি খেলনার দোকানে নেহা ও ওর সাথে 2 জন বান্ধবী। নেহা আমাকে দেখে বলে উঠলো, কিরে দারোয়ান, এখানে কি করস? কি রে দারোয়ানের বাচ্চা, কথা বলস না কেন? ও সরি, তোর বাবা তো দারোয়ান ছিল না, দারোয়ান তুই। এরকম কথা শুনে নেহার বান্ধবীগুলো হাসতেছে। আশেপাশে কয়েকজন আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি কিছু বলছি না। আমি যে খেলনাগুলো পছন্দ হচ্ছে ওইগুলো শুধু কিনছি। কি রে ছোট লোক,
এত জিনিস যে তুই দেখতেছস, এগুলো নিতে পারবি রে? তোর ক্ষমতা মনে হয় নাই। আর এরকম দোকানে তো আর তোকে কেউ নিয়েও আসতে পারে নাই। শুধু দেখলে হবে, কেনার যোগ্যতাও থাকতে হবে। নেহা দেখো, আমি তোমার বাড়িতে চাকরি করি, তাই বলে তুমি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করবা? তুমি আমার খারাপ ব্যবহার করলে আমি ভুলে যাব তুমি আমার মালিকের মেয়ে। তুই আমার নাম ধরে বললি কেন? আমি টাকা দিই বলে তুই আর তোর ভিখারি মা বোনকে খাওয়াতে পারিস, আবার বড় বড় কথা বলছিস? আমার মাকে ভিখারি বলে রাগ উঠে গেল, আর ঠাস ঠাস করে নেহার গালে দুটো চর বসালাম। আর চর মারা সবাই অবাক। এই তুই ভাবস কি হ্যাঁ নিজেকে? তোর বাচ্চা হয়েছিস তাই কি হয়েছে রে? এরপর থেকে যদি আমার মা বাবাকে উল্টোপাল্টা কথা বলিস তাহলে তোকে এমন জায়গায় মারবো যেটা না পারবি কাউকে দেখাইতে আর না পারবি কাউকে বলতে। যা এখান থেকে। এটা বলে চলে আসলাম ওই দোকান থেকে। এরপর গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। নেহা তো রেগে অবস্থা খুবই খারাপ। নেহা কী করবে তা ভেবেই পাচ্ছে না। রাগান্বিত হয়ে বাড়িতে যাওয়ার পর হিমিয়াবুকে জিজ্ঞেস করলে, কী রে তোর কী হয়েছে? কিছু হয় নাই, এমনিতেই রাগ উঠতেছে। ও তাহলে এই নাও 1 গ্লাস পানি, খেয়ে ঠান্ডা হ। আমি খাবো না পানি, তোর পানি তুই খা, আর আমার চোখের সামনে থেকে যা তুই। ভালো কথা বললাম। আচ্ছা, তোর গালটা এমন লাল দেখাইতেছে। নেহা এসে হিমির ঘাট ধরে ঘর থেকে বের করে দিল। আর এসব দেখি হিমি শুধু হাসতেছে। আমি বাড়িতে পৌঁছে সবার সাথে কথা বলে ঘরে গিয়ে আমুর কোলে মাথা রেখেছি, আর ফারিয়া আমার মাথা তুলে দিয়ে ওর মাথা রাখছে। ফারিয়ার সাথে দুষ্টুমি করছে। ফারিয়া বলছে আমার আম্মু, আর আমি বলছি আমার আম্মু, আর আম্মু এসব দেখে হাসতেছে। এইভাবে সময় ফুরিয়ে গেল। আমি চলে গেলাম কাজে। রংপুর আসার পর কাজে জয়েন দিলাম। এখন নেহার সাথে দেখা হয়নি। আমি একটু ভয়ে আছি, দেখা হলে কি না কি বলে আল্লাহ জানে। তা ফ্ল্যাটে গিয়ে মনে হলো নেহা মনে হয় বাসায় নেই, কোথাও মনে হয় ঘুরতে গেছে। কিছুদিন পর রেজাল্ট দিয়েছে, আমি সবচেয়ে ভালো রেজাল্ট করেছি। নেহারটাও শুনলাম, নেহাও করেছে মোটামুটি। রেজাল্ট শুনে আম্মুকে কল দিলাম আর বললাম রেজাল্ট শুনে আম্মু খুশি হলো। আন্টি হিমু আপু অনেক খুশি হয়েছে। এটা কোনো রেজাল্ট না, সামনে আসতেছে তোমার সময়, ওইটা যদি ভালো রেজাল্ট করতে পারো। জি আপু, দোয়া করবেন যে ভালো রেজাল্ট করতে পারি। আজকে দেখলাম নেহা এসেছে, একটু ভয়ে ভয়ে থাকলাম। কয়েকটা দিন কেটে গেল, লক্ষ্য করে দেখলাম নেহার আমার সাথে কথা বলে না। আমি বরং খুশি হলাম। 2 মাস যাওয়ার পর হিমি আপু ডেকে বলল, কালকে নেহার জন্মদিন পালন করা হবে, তুমি একটু বাড়িটা সাজাও, পারবা তো সাজাতে? পারবো। পরে এসে কিছু ডেকোরেটের খবর দিলাম, আমি ওর সাথে কাজ করলাম। সব কিছু সাজানো শেষ। পরের দিন অনেক কিছু আয়োজন করা হলো। বিকেলবেলায় গেটে দাঁড়িয়ে আছি, তখন দেখতে পেলাম আমার বন্ধু। আমার বন্ধু বললে ভুল হবে, নেহার বন্ধু বান্ধবীরা আসতেছে। আমার একটু লজ্জিত বোধ হলো। ওরা এসে বললো, কী রে শুভ, তুই এখানে কী হবে? আমি বাড়িতে দারোয়ানের চাকরি করি, তাই আমি এখানে। এটা বলার পর অনেকের মুখ যেন কীরকম হয়ে গেল। তারপর একটা বন্ধু এসে বলল, আরে ব্যাপার না, তুইও যাস, নিজে পরিশ্রম করে পড়াশোনা করিস, এটা দেখে ভালো লাগলো। আর আমার নাম তো জানোস না, আমার নাম রিফাত। আর আমি। তুই ক্লাস টপার, তোর নাম জানি, বলতে হবে না। তখন একটা মেয়ে বলল, কী রে রিফাত, এই ছোট লোকের সাথে কি কথা বলেছে তো? শিক্ষিত মেয়ে হয়ে মূর্খর মতো কথা বলো কেন? ও আমাদের বন্ধু, তোমাদের ভালো না লাগলে তোমরা যাও, আমি আসতেছি। এটা বলার পর ওরা সবাই চলে গেল। তুমিও যাও, আমার সাথে দেখলে অনেক হয়তো খারাপ ভাবতে পারে। তুমি করে বলোস কেন? তুই করে বল, আমরা বন্ধু না? আজ থেকে আমরা বন্ধু, এরপর থেকে তুই করে বলবি। ঠিক আছে। আচ্ছা, তোর নাম্বারটা দে তো। আর শোন, আমার বাবা একজন ব্যবসায়ী, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে বলবি। আর প্রতিদিন তো কথা হবেই। ঠিক আছে, বলবো নি। আর নাম্বার তোলো। আচ্ছা বল। 017966195... যাই তাহলে, পার্টিতে আসিস। এটা বলে রিফাত চলে গেল। সন্ধ্যার পরে অনেক মানুষ আশা ধরলো। হিমি আপু আন্টিকে বলতেছে শুভকে ডেকে নিয়ে আসি। ও তো আবার লাজুক ছেলে, না ডাকলে তো আসবে না, আর তাকে তো আসতেও বলি নাই। এত কথা বলার সময় এসব কথা নেহা শুনে ফেলেছে। শোনার পর, দেখ আপু এবং আম্মু, ওই ছোট লোক শুভ আসলে কিন্তু আমি এই অনুষ্ঠান না করে বাইরে গিয়ে করব। আর তোমাদের সাথেও কথা বলবো না। ও আমাদের বাড়ির? কিছুই শুনতে চাই না। আমার রাগ সম্পর্কে ভালো করেই জানিস। কিন্তু কোনো কিন্তু নেই, বাইরে আসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করতেছে। প্রতিদিন সন্ধ্যার পরে গেট বন্ধ করি। আজকে একটু বেশিক্ষণ খোলা রাখলাম। অনেক মানুষ আসলো তো, রাত 9টা বেজে গেছে। তখন ভাবলাম আর হয়তো মানুষ আসবে না, তাই হিমি আপুকে কল দিলাম। শুভ বলো। আবু, গেট কি বন্ধ করে দিব?
আপনার লোক আসা শেষ হলে গেট বন্ধ করে দিই। আচ্ছা, বন্ধ করে দাও, আমাদের লোক আসা শেষ। ঠিক আছে আপু। এই বলে কলটা কেটে দিলাম। কেটে দিয়ে ভাবতে লাগলাম, কেউ তো একটু বললো না তাদের অনুষ্ঠানে যেতে, একটু কষ্ট পেলাম। একটা ছোট্ট গিফটও কিনেছিলাম দাওয়াত দিবে, খালি হাতে যাবো কেমনে? কিন্তু কেউ তো বললো না, তাহলে কেমনে যাব? অনেক বড় লোক মানুষ আসবে হয়তো ওনাদের মাঝে, আমাকে মানাবে না তাই যাইতে বলে নাই। একটু কষ্ট পেয়ে রুমে গেলাম, দেখি খাবার রাখা টেবিলে, খাবার নাই। এখন তো যাওয়া যাবে না। মনে মনে ভাবলাম আজকে না হয় না খেয়ে রাত কাটাতে হবে। বাইরে থেকে বিস্কুট আনা ছিল, ওগুলো খেতে লাগলাম আর বই খুলে বইয়ের দিকে তাকিয়ে আছি। 11টা বাজে, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করার পর কণ্ঠ শুনে চিনতে পারলাম রিফাত। কিরে, কই তুই? আমি রুমে শুয়ে আছি। কেন? ও আচ্ছা, তোর রুম কোনটা? নিচে এসে তোর হাতে বামের দিকে দেখবি লম্বা অনেক বড় ঘর আছে, ওখানে মাঝখানে রুমে আমি থাকি। ঠিক আছে। এটা বলে কলটা কেটে দিল। কিছুক্ষণ পর থেকে দরজার শব্দ করতেছে। ভাবলাম হিমি আপু মনে হয় ডাকতে এসেছে, একটু আশা নিয়ে দরজা খুলতে গেলাম। খুলে দেখি রিফাত। কিরে, অনুষ্ঠানে না গিয়ে কি করস? বিছানায় বইয়ের ওপর করে রাখা ছিল, ওইরকম বই দেখে বলল। ও, পড়তেছিলি তাহলে? বিছানায় গিয়ে শুয়ে থেকে বই হাতে নিয়ে দেখা ধরলো। আমি ওর পাশে বসলাম। তুই অন্য বই পড়, আমি এটা পড়ি। অনুষ্ঠানে মজা মশে দেখে বই পড়বি? আরে এরকম মজা প্রতিদিনই করতে পারবো? 12টা বাজার কিছুক্ষণ বাকি আছে, ওই সময় নেহা রিফাতকে কল দিয়েছে। রিফাত কল কেটে দিল। চল যাই। না রে, যা তুই, ঘুম ধরতেছে, ঘুমাবো। আরে চল যাই, তোর মালিকের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে আর তুই থাকবি না কেন? আরে বাদ দে তো, আমার তো ভালো লাগতেছে না। ফাজলামি রাখ আর আমার সাথে চল। তুই বুঝতে পারছিস না, বোঝার চেষ্টা কর। তোকে ওদের বাসায় বলেনি? আমি কি ঠিক বলছি? এদিকে রিফাতের ফোন বেজেই চলেছে। ও আচ্ছা, থাক তাহলে। এই গিফটটা নিয়ে যা, নেহার জন্য কিনেছিলাম, কিন্তু ও দেওয়ার ভাগ্য হলো না। তুই দিয়ে দিস, আর আমার নাম বলবি না। ঠিক আছে, বলবো না। ঠিক আছে, যা, তুই এনজয় কর। ও চলে গেলে আমি দরজা লাগিয়ে দিয়ে ঘুমালাম। রিফাত পার্টিতে চলে গেছে। পার্টিতে গিয়ে গিফটটা দেয়। গিফটের ভিতর ছিল একটা সুন্দর মালা, অনেক আগে স্টাইলের ছিল, অনেক পুরনো ছিল। অনেক খুঁজে বের করেছি। গিফটটা নেহাকে দেওয়ার পর নেহা হবে রিফাত দিয়েছে, তাই একটু অন্য সাইডে স্পেশালভাবে রেখে দেয়। সবার মজা মাস্তিতে জন্মদিনের পার্টিটা উদযাপন করে, যে যেরকমভাবে ওই রকমভাবে ঘুমায়। আমি অনেক সকালে উঠি, সব কিছু পরিষ্কার করি। উপরে গিয়েছিলাম কিন্তু সব দরজা আটকানো। আমি গেটে বসে থেকে আমার চাকরি করছি। 10টার ওই দিকে দেখি হিমি আপু কল দিয়েছে। আমি উপরে গিয়ে বললাম, আপুকে ডাক দিলাম। ডেকোরেটরকে ডেকে সব কিছু খেয়াল রাখার ব্যবস্থা করো। ঠিক আছে আপু। পরে ডেকোরেটরকে সব কিছু খুলতে বলি, সাথে আমিও কাজ করি। আমার কাজ দেখে নেহার কিছু বান্ধবীরা হাসতেছিল। সব কিছু কমপ্লিট করা শেষ করে নিচে এসে পড়ি। এদিকে ক্ষুধার পেটের অবস্থা একেবারে খারাপ। খিদার জন্য অনেক কষ্ট হচ্ছে। কষ্টের কারণে মুখ দিয়ে কথা বাজতেছে না। তখন আম্মু কল দিয়েছে। আমি গলাটা পরিষ্কার করে কলটা রিসিভ করলাম। কেমন আছোস বাবা? অনেক ভালো আম্মু, তুমি কেমন আছো? আর ফারিয়া কেমন আছে? আমরাও ভালো আছি। খাবার খাইছস? একটু আগেই খাইলাম। তোমরা খেয়েছো? কি রান্না করেছিল তোর মালিক? কালকে রাতে অনুষ্ঠান হয়েছে, অনেক কিছু রান্না করেছে। আমি এত কিছুর নাম বলতে পারবো না। তোর কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? কালকে অনুষ্ঠান ছিল, তাই অনেক রাত জাগতে হয়েছে। ঠিক ও, আবার তাহলে পরে কথা বলবো নি। ভালোভাবে থাকিস আর সবার সাথে ভালো ব্যবহার করবি। আছে। কলটা কেটে দিল। মায়ের কাছে সত্যিটা লুকানো অনেক কঠিন, এটা সবাই জানে যারা মায়ের কাছে লুকানোর চেষ্টা করে। পরে খুঁড়ে থাকতে না পেরে দোকান থেকে চা বিস্কুট খেলাম। আস্তে আস্তে সব গেস্ট চলে গেল। নেহার ফ্রেন্ডরাও গেটের সামনে এসেছে, সবাই চলে গেল কীরকম যেন হাসি দিয়ে। তখন রিফাত এসে, বন্ধু থাক তাহলে, কলেজে গেলে দেখা হবে, ভালো থাকিস। ঠিক আছে, আর কল দিস, কথা হবে নি। রিফা থেকে দূরে যেতে একটা ডেলিভারি ম্যান আসলো আর রিফাতের হাতে একটা প্যাকেট দিল। রিফার প্যাকেট আমার কাছে এনে দিল। বিরিয়ানি আছে, খেয়ে নে। কাল রাত থেকে তো খাওয়া হয়নি তোর। তোকে দেখা যাইতেছে কি রকম, কোনো কথা না বলে খেয়ে নে, যা। এসব দেখে অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। আর আমি ভেজা চোখে রিফাতকে জড়িয়ে ধরলাম। ঠিক আছে, যা খেয়ে নে। আমি গেটে আছি, খাবার খাওয়া না পর্যন্ত আমি চাকরি করে দিচ্ছি। লাগবে না, তুই যা। তুই খেয়ে আয়। আমার প্রচুর ক্ষুধা লাগছে, তাই আর দেরি করলাম না, খাবার খেতে লাগলাম। সবাই বাড়ি থেকে চলে গেছে, তাই নেহা রিফাতে গিফটটা দিয়েছে, ওটা স্পেশালভাবে রেখেছিল। ওটা খুলে দেখতেছে।
করার পরে দেখলো একটা মালাটা দেখে অনেক পছন্দ হয়ে যায় আর অনেক খুশি হয়, আর মালাটা হিমিকে দেখায়। হিমিও মালাটা পছন্দ হয়। তখন এই মালাটা আমাকে দিয়ে দে, আমার অনেক পছন্দ হয়েছে। ফাঁকে গিয়ে মর, আমায় গিফট করা জিনিস তুই চাস? শরম লজ্জা নাই? গিফটটা যে দিয়েছে সে হয়তো অনেক রোমান্টিক মানুষ, আর তা না হলে প্রেমিক ছেলে। নেহা মিষ্টি মিষ্টি হাসতেছে। এদিকে আমার খাবার খাওয়া শেষ, রিফাতকে বিদায় দিচ্ছি। বিকেলবেলা আন্টি এসে বলতেছে, শুভ বাবা, আমি দুঃখিত তোমাকে এতক্ষণ খাবার না দিয়ে রাখার জন্য। আন্টি আমরা গরিব, আমাদের না খেয়ে থাকার অভ্যাস আছে, আর আপনি আমার মালিক, আপনি কেন দুঃখিত বলবেন? আন্টি মাথা নিচু করে চলে গেল। তখন দেখে নেহা আপুর বিয়ে এসেছে, আমাকে ডাক দিল। আমি কাছে গিয়ে বললাম, ভাইয়া বলো। তোমার আপুকে এই গিফটটা দিয়ে আসো। না ভাইয়া, আমি গিফটটা হাতে দিয়ে ধরলে গিফটটাও ছোটো লোক হয়ে যাবে, আর আমি আপুর সাথে কথা বলি না। ছোটো ভাই কি বলছো এসব? ঠিকই বলছি, আমরা গরিব মানুষ, ছোটো লোক এসব দামি গিফট হলে গিফটগুলো নষ্ট হয়ে যেতে পারে। এটা বলে পিছনে ঘুরে তাকিয়ে দেখি হিমি আপু দাঁড়িয়ে আছে। আমি হিমি আপুকে দেখেই না দেখার ভান করে চলে গেলাম। আচ্ছা নেহা, কি হয়েছে? আগে অনেক ফ্রি ছিল, অনেক মজাদার কথা বলতো। হিমি আপুকে সব ঘটনা খুলে বললাম, জন্মদিনের ব্যাপারটা। তোমরা ঠিক করো নাই, জন্মদিনে ইনভাইট করো নি, ঠিক আছে, তাই বলে তাকে খাবারটাও দেওয়ার সুযোগ পাওনি? এত অহংকার ভালো না। আমার মনে ছিল, আমার অহংকার নেই। আর চলি, আম্মু দেখলে সমস্যা হবে। ঠিক আছে। হিমি আপু আমার কাছে এসে বলল, শুভ তুমি কি রেগে আছো আমাদের উপর? আমি আপনাদের উপর রেগে থাকবো কেন? রাগটা সবার সাথে করা যায় না। আর আপনাদের সাথে রাগ করে কী লাভ আছে? রাগ করা তার সাথে যে আমাকে রাগ ভাঙাতে পারবে। দুই ধরনের ব্যক্তির সাথে রাগ করা যায়। এক হলো আব্বু আম্মু, যার সাথে রাগ করলে যে কোনো বিনিময় হলেও রাগ ভাঙানোর চেষ্টা করবে। আর দুই হলো ভালোবাসার মানুষ, স্বামী অথবা স্ত্রী, এদের সাথে রাগ করলে যেভাবে হোক রাগ ভাঙাবে। আপনারা মালিক আর আমি আপনার আন্ডারে চাকরি করি, এখানে রাগ কই থেকে আসবে? এটা তো ইমোশন নয়, এটা আমার এক পেশা। হিমি আপু আর কিছু বললো, অমন করে চলে গেল। নেহা রিফাতের প্রেমে পড়ে গেছে। নেহা রিফাতকে প্রপোজ করবে, আর সাথে রিফাতের ভালো সম্পর্ক হয়ে গেছে। অনেকদিন কেটে যায়। এর মধ্যে আমাদের ক্লাসে টেস্ট পরীক্ষা হয়। টেস্ট পরীক্ষায় আমার ভালো রেজাল্ট হয়, কিন্তু নেহা একেবারে লাড্ডু মারে। এটা শুনে নেহার আম্মু অনেক বকাবকি করে। কিছুদিন পর কলেজে আচ্ছা, আমার যে অবস্থা, আমি তো মনে হয় পাশই করতে পারবো না। আর প্রাইভেট স্যার কি পড়ায় কিছুই তো বুঝি না, আর পরীক্ষা আছে 4 মাস। একটা ভালো বুদ্ধি দিই, শুনলে কাজে লাগবে। তাহলে বলে ফেল। তোদের যে দারোয়ান আছে শুভ, ও তো ক্লাস টপার, ওর কাছে পড়ে। ও তোর বাড়িতে ভালো করে আসতে বোঝাতে পারবে। ওর কাছে জীবনেও আমি নিচু হব না। এখানে অহংকার করিস না, তোকে পাশ করতে হবে। আর না পড়িস নাই, আমি শুধু বুদ্ধি দিলাম। ভেবে দেখবো। পড়ে সবাই চলে যায় যার যার মতো। কলেজে 2 দিন পর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, ওখানে সবাই আসবে। নেহাও ভাবে অনুষ্ঠানের দিনে রিফাতকে প্রপোজ করবে। অনুষ্ঠানের দিন মালাটা পরে সুন্দর করে সেজে গুজে যায়। অনুষ্ঠানের দিন আমিও রিফাত পাশে বসে আছি। তখন নেহা রিফাতের সামনে গিয়ে দাঁড়ায়, আর আমি চলে যাওয়া ধরি। কই যাস? ওকে আসছি, করে আসি। রিফাত, আমাকে কেমন লাগছে? তুই তো দিয়েছিলি মালাটা। আমি আবার কবে মালা দিলাম? আরে মনে নেই, জন্মদিনের দিনে যে দিলি, আর রাতে কেক কাটার কিছুক্ষণ আগে। ও, ছেলেটার পছন্দ আছে বলতে হয়। ছেলেটার পছন্দ আছে বলতে? গিফটটা আসলে অন্য একটা ছেলে আমাকে দিয়েছিল তোকে দিতে, তাই দিয়েছিলাম। তার নাম বল। মাফ কর বোন, সে নাম বলতে নিষেধ করেছে, আমি বলতে পারবো না। চলি রে। নেহা টেনশনে পড়ে গেল। এদিকে অনুষ্ঠানও শেষ হয়ে গেল 2 দিন পর। কিরে, কি ভাবলি? সামনে পরীক্ষা, আজে বাজে চিন্তা বাদ দিয়ে পড়া নিয়ে চিন্তা কর। ভাবলাম শুভর কাছে পড়ব। আমি যে খারাপ ব্যবহার করেছি, আম্মুকে বলে ম্যানেজ করাতে হবে। নেহা কলেজ থেকে এসে আন্টিকে বলতেছে, আম্মু, একটা কথা বলবো, শুনবা? বলে ফেলো। লেখাপড়ার ব্যাপারে। বলো। আম্মু, প্রাইভেটে যা পড়াই তা তো ভালো করে বোঝায় না, আর অনেক থাকার কারণে কিছু জিজ্ঞেসও করতে পারি না। তো লেখাপড়া বাদ দিতে চাও নাকি? না, তুমি যদি শুভকে একটু বলতা তাহলে অনেক ভালো হতো। ও ভালো করে বোঝাতে পারতো, আর সব সাবজেক্ট পড়াতো, এটা ভালো হতো। আমি এই কথাটা অনেক আগেই ভেবেছিলাম। তুমি তো আবার ওকে দেখতেই পারো না।
তাই বলিনি। আর তোর জন্মদিন পালন করার পর থেকে বেশি আসেও না আমাদের এখানে। আগে অনেক সুন্দর করে অনেক কথাই বলতো, এখন দরকার ছাড়া কথাই বলে না। এখন বলো না। ঠিক আছে, রাতে কথা বলবো। ওকে। রাতে বই পড়ছি, তখন আন্টি দেখি ভাত নিয়ে এসেছে। আন্টিকে দেখে বললাম, আরে আন্টি আপনি এসেছেন, লোক নেই বললে আমি চলে যেতাম। না ঠিক আছে বাবা, তোমাকে একটা কথা বলতে আসলাম, রাখবা আমার কথাটা? আপনি আমার মায়ের বয়সী, আপনি বলুন, আমি রাখার চেষ্টা করব। তুমি সব সাবজেক্টেই ভালো পাও, আমার নেহাকে যদি একটু দেখিয়ে দিতে ভালো হতো। আন্টি এটা কেমন সম্ভব বলেন? আমি কখন দেখিয়ে দেবো তাকে? রাতের বেলা দেখিয়ে দিবা? রাতে আমার পড়তে হয়, এরপর আমার কলেজেও যেতে পারি না, অনেক চাপ থাকে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। বুঝতে পেরেছি, তাহলে আসি বাবা। আন্টি মন খারাপ করিয়েন না দয়া করে। আন্টি চলে গেল আর আমি পড়ায় মনোযোগ দিলাম। আন্টি রুমে যাওয়ার পর নেহা আন্টিকে জিজ্ঞেস করলো, আম্মু, শুভ কি বললো? সব কিছু খুলে বললো, আমি যা কিছু আন্টিকে বলেছিলাম। আম্মু, আর একটা টেম্পোরারি দারোয়ানে রেখে দাও, আর শুভকে বলো সে যেন আমাকে সব সাবজেক্ট পড়ায়। তাকে আর ওই বেতন দিয়ে দিলে। কিন্তু এই মুহূর্তে আমি দারুণ পাবো কই? মা, আমাকে তো পাস করতেই হবে, কি করব বলো? ঠিক আছে, আমি এখনই কথা বলে আসছি শুভর সাথে। পর আন্টি আমার রুমে আসলো, এসে, বাবা তোমাকে দারোয়ানের চাকরিটা করতে হবে না। এই কথা শুনে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল আর বুঝতে পারলাম নেহাকে পড়াবো না বলে এটা বলেছে। আন্টি এইরকম করবেন না দয়া করে, আমি নেহাকে পড়াবো, তার চাকরি থেকে বের করে দিবেন না। আন্টি দয়া করুন। এসব বলতেছি মাথার উপর ফ্যান চলার মতো মাথায় যেন ঘাম পড়ছে। বাবা তোমার টেনশন করতে হবে না, আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব না। তুমি আমার মেয়েটাকে দেখিয়ে দিবে সব বিষয়, যে কয়টা বিষয় ওই কয়েক ঘন্টা সময় দিলেই তাই হবে। আল্লাহ বাঁচাইলো। ঠিক আছে আন্টি, টেনশন করবেন না, আপনি যান, কালকে সকালেই যাইবো পড়াতে। ঠিক আছে বাবা। পরের দিন সকালে কাজবাজ সেরে নিহাদের ফ্ল্যাটে যাওয়ার পর হিমিয়াপু দরজা খুলে দিল। আমি গিয়ে সোফায় বসলাম, তখন আন্টি আসলো। বাবা ওদিকে নেহার রুম আছে, তুমি যাও। কী যে বলবো ভাই, যে মনের ভিতরে কীরকম যেন ফিল আসতেছে। আন্টি নেহাকে একটু ডাক দেন, আপনার সামনে কিছু কথা বলি। আন্টি নেহাকে ডাক দিল। নেহা আসার পর আন্টি দেখেন আমি নেহার সাথে পড়ি, তাই বোঝানোর সময় একটু অ্যাটিটিউড হতে পারে। আর আমি আগেই বলে রাখি, যতক্ষণ নেহাকে পড়া বুঝিয়ে দেবো ততক্ষণ আমি আপনার বাড়ির দারোয়ান, কিন্তু যখন নেহাকে পড়া বোঝাবো ততক্ষণ নেহা আমার কথা শুনতে হবে। আন্টি আমি যেটা বোঝাবো ওটা ভালো করে বুঝতে হবে এবং পরের দিন সবগুলো আমাকে মুখে লিখে বোঝাতে হবে। আর বোঝাতে না পারলে আমি স্কেল দিয়ে হাতের ওপর বাড়ি দিতে বাধ্য হব। ঠিক আছে বাবা। ঠিক আছে। আর পড়ার সময় যেন ফোন না থাকে আর ফালতু কথাও না বলে। শালা নিজেকে মাস্টার ভাবতেছে। ঠিক আছে। পরদিন থেকে পড়ানো শুরু করলাম, ভালোই লাগে, এতে আমারও অনেক ভালো পড়া হয়। পড়াতে গিয়ে দেখি কিচ্ছুই পারে না, অনেক পেটাই। পড়া না হলে নেহা শুধু সাপের মধ্যে ফসফস করে, কিন্তু কিছুই বলতে পারে না। পরীক্ষার আর 1 মাস আছে, এখন নেহা ভালোই পারে, অনেক কিছুই পারে। আর মনে হয় সব কিছু মুখস্থের মতো হয়ে গেছে। এতদিন পড়ালাম, লক্ষ্য করেছি আমি যে মালাটা গিফট করেছিলাম ওটা সবসময় পড়ে থাকে আর অনেক যত্ন করে রাখি। একদিন পড়ানো ধরেছি, তখন নেহা আজব একটা প্রশ্ন করে। আচ্ছা, আজকে আমাকে কেমন লাগছে? আমি উপরের দিকে মাথা তুলে দেখলাম নেহার সম্পূর্ণ শরীর অনেক সুন্দর লাগছে আর মালাটায় অনেক মানিয়েছে তোমাকে। ধন্যবাদ। মিষ্টি না হেসে পড়ায় মনোযোগ দাও। নেহাই পড়ায় মনোযোগ দিল। পরীক্ষাটা 3 দিনের মতো আছে, আজকে থেকে নেহাকে আর পড়া দেখিয়ে দিতে হবে না, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এখন থেকে। আর ওই দিনই আমার জীবনে সবচেয়ে বড় ঘটনা ঘটে যায়, আমার জীবনে কলঙ্কের একটা দাগ পড়ে যায়। ওই দিন বিকালে আমি নেহাদের রুমে যাই, নেহাদের সোফায় বসে আছি, তখন নেহা, আম্মু, আম্মু, ও আম্মু। কি হয়েছে, চিল্লাচিল্লি করছিস কেন? আমার ড্রয়ারে যে 10,000 টাকা, ওই টাকাটা তো দেখতে পাইতেছি না, তুমি কি দেখেছো? আমি টাকা দিলাম তোকে, তাহলে টাকা আমি নিয়ে কি করব? টাকা তো খুঁজে পাচ্ছি না, তাহলে কি টাকাটা চুরি হয়ে গেছে? দাঁড়া আমি খুঁজে দেখছি। সবাই টাকা খুঁজতেছে আর আমি সবাই বসে বসে সব কিছু দেখছি আর ভাবছি কে নেবে টাকা, এখানে তো চোর আসতে পারে না। অনেকক্ষণ খুঁজলাম কিন্তু টাকা পেল না। তখন নেহা এসে সরাসরি বললো, শুভ আমার টাকা দাও। আমি কিসের টাকা দেবো? তুমি ছাড়া অন্য কেউ টাকা নিতে পারে না, তুই চুরি করেছিস টাকা। কি বলছিস? ও কেন টাকা চুরি করবে? চল তাহলে, শুভর ঘরে সব কিছুই চেক করব। তুমি হয়তো টাকাটা দিয়ে কাজ করেছো আর শুভকে দোষ দেওয়ার চেষ্টা করছো। শুভ, টাকা কি তুমি নিছো? আমি কেন টাকা দিব? আর নেহা টাকা কই রাখছে ওটা আমি জানি না। অত কথা না বলে ওর ঘর চেক করলেই হবে। সবাই মিলে আমার ঘর চেক করতে গেল, ওখানে ওখানে ওলটপালট করে খুঁজতে লাগলো। আমার ব্যাগে চেক করতে গিয়ে 10,000 টাকা বের করলো।
আমি টাকা দেখে অবাক আর নেহার দিকে তাকিয়ে দেখি নেহা শয়তানি হাসি দিচ্ছে। তখনই বুঝে গেলে এই কাজটা নেহারই। ছি ছি শুভ, আমি তোমাকে এরকম ভাবি নাই। তোমার টাকা লাগবে আমাকে বললে আমিই টাকা দিতাম। আন্টি বিশ্বাস করুন। কি বিশ্বাস করব? হ্যাঁ, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুমি কি না, ভাবতেই কেমন যেন লাগে। এটা বলে সবাই চলে গেল। আর নেহা আমার কাছে এসে বলল, তুই আমাকে এতদিন যে মেরেছিস ওটার প্রতিশোধ নিলাম, এখন পস্তাবি তুই। যা ভাগ ফকিরনি। এটা বলার পর একরকম রাগেই চলে গেল নেহা। এদিকে হাসতে হাসতে কান্না করে দিলাম আমি। এই অবস্থায় কী করে বুঝতে পারছি না। ডিসিশন নিয়ে নিলাম বাড়িতে আর থাকবো না, এখনই বের হয়ে যাব। তাই সব কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে আন্টিদের ফ্ল্যাটে গেলাম। যাওয়ার পর দেখি আন্টি রান্নাঘরে। আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি আপনার সাথে কথা বলার মুখটা আমার নাই, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আর আপনি সেদিন আমাকে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা আনতে দিয়েছিলেন, আমার যদি টাকা নেওয়ার ওই রকম লোভ থাকতো তাহলে ওই টাকা নিয়ে পালিয়ে যেতাম। আর টাকাটা যদি চুরি করে রাখতাম তাহলে টাকাটা আমি ঘরে রাখতাম না, আমি কোনো বিকাশে বা দোকানে গিয়ে ফোনে তুলে রাখতাম। আমি একটা কথাই বলবো, আমাকে মাফ করে দিন। আর কোনোদিন যদি ঘরের ময়লা পরিষ্কার করার জন্য দরকার হয় তাহলে আমাকে কল করবেন, আমি এসে পড়বো। আপনারা আমাকে অনেকভাবে সাহায্য করেছেন, আপনাদের সাহায্য আমি কখনো ভুলতে পারবো না। আমি চলে গেলাম, আমার জন্য দোয়া করবেন। এটা বলে আন্টির কাছ থেকে চলে এসে দেখি হিমি আপু। আপু আমার ভুল হলে মাফ করে দিন, আর আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। এটা বলে চলে গেলাম। বিদায় নিতে নিতে রাত 8টা বেজে গেছে। আমি ওদের বাড়ি থেকে বের হয়ে ফুটপাথ দিয়ে হাঁটতেছি। পকেটে বেশি টাকাও নেই, মাসের বেতন বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কি করব না করবো ভেবেই পাচ্ছি না। ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তাই রাস্তায় সাইডে বসে পড়লাম। বসে বসে ভাবতে লাগলাম তবুও কী করবো বুঝতে পারছি না কি করব। কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি রিফাত কল দিয়েছে। কলটা ধরার ইচ্ছে না থাকাও ধরলাম। কিরে, কল ধরতে এত সময় লাগলো কেন? এমনি রে, কি বলবি বল। তোর গলাটা যেন কি রকম লাগতেছে, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কি বলবি বল। যাই হোক, গণিত বইয়ের 44 পৃষ্ঠার 4 নাম্বার অঙ্কটা করে দেখতো তোর কত আসে। আমার ফোনে মিনিট কেনা আছে, করে মিস কল দিস। আমি বাড়ির বাইরে আছি, পারবো না রে এখন করতে। ও, বাড়িতে যাবি কখন? বাড়িতে গিয়ে অঙ্কটা করে কল করিস। হবে বন্ধু, তুমি অন্য কারো কাছ থেকে শুনে নাও। কোনো কিছু হয়েছে কি? না রে, কথা বলতে ইচ্ছে করছে না। এটা বলে কলটা কেটে দিলাম। মাথায় হাত দিয়ে বসে রইলাম। নেহাত অনেক খুশি আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে। তাই নেহাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওখান থেকে নেহা কল করলো। আজকে অনেক খুশি, তোদের সবাইকে ট্রিট দিব কালকে। কি কারণে এত খুশি? ট্রিট দিবি কেন? আরে আমাদের ক্লাসের ভালো ছাত্র, ওই ছেলেটা আমাদের বাড়ির দারোয়ান, ওকে আজকে চুরির দায়ে বের করে দিয়েছি। গ্রুপে কলে আবার রিফাতও ছিল। ও কি সত্যি চুরি করেছিল নাকি রে? ঠিকই করছো। না রে, আমি চোর বানাইছি। আমি টাকাটা ওর ঘরে ব্যাগের ভিতর রাখছিলাম, আর আম্মু আপুকে বিশ্বাস করাইছি। এই কথা বলে তখন সবাই একটু অবাক হয়ে যায়। রিফাতের তো রাগ উঠে যায়। রিফাত তখনই কল থেকে বের হয়ে আসে, আর নেহার কথা বলার শেষ অমনি হিমি গিয়ে নেহাকে থাপ্পড় মারে আর আন্টি রাখতে থাকে। কি হয়েছে? সব কিছু বললো নেহা, যা বললো কলের মাধ্যমে। ছি ছি, তুমি এতটা নিচে নামতে পারো? আমি এটা কল্পনাও করতে পারি নাই। আসলে আম্মু। তখন হিমি ও আন্টি দুজনেই চলে যায় নেহার রুম থেকে। আর কল থেকে বের হয়ে সরাসরি আমাকে কল দিয়ে জিজ্ঞেস করে, তুই কোন জায়গায় আছিস? আমি রংপুর 7 মাথায় আছি। কেন? তুই থাকে, আমি যাইতেছি, তোর অনেক দরকার। ঠিক আছে। ওর আসার কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, এসে আবার কি না কি বলবে। কিছুক্ষণ পরেও চলে আসলো। আমি তোকে বলেছিলাম না কোনো প্রবলেম হলে আমাকে বলবি, তুই বললি না কেন? হেই, এরকমভাবে কথা বলছিস কেন? আমি ঠিক আছি, কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, এই ব্যাগটা কার? কার মনে হয় এখানে অনেক আগে থেকে পড়ে আছে। মিথ্যা বলা বাদ দে, সব কিছু শুনেই এখানে এসেছি। নেহা সবাইকে বলেছে যা কিছু হয়েছে তোদের মাঝে। ও কি? ও, চল আমার সাথে আমার বাড়িতে থাকবি। কিন্তু এটা কেমন করে হয়? তোর আব্বু আম্মু আছে, প্রবলেম হতে পারে। আর একদিন না হয় থাকতে পারবো তোর ওখানে, তারপর আবার যে কোনো ভাবে থাকতে হবে। আচ্ছা, এক রাতের জন্য চল, পরেরটা পরে দেখা যাবে। আর আমাদের বাড়িরও দারোয়ান লাগবে। কিন্তু? কোনো কিন্তু নেই, চল তো। বাদ দে না। এমনভাবে কথা বলছি তখন একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। আর গাড়ির জানালা খুলে একটা মুরব্বী লোক বলল, রিফাত এত রাতে লেখাপড়া বাদ দিয়ে এখানে কি করো? আব্বু, তোমাকে যে বলেছিলাম একটা ছেলের কথা, আমাদের ক্লাসের ফার্স্ট বয়। এই সেই শুভ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো কথা,
তা তোমরা এত রাতে এখানে কি করো? আব্বু, শুভ আগে যেখানে কাজ করতো ওখান থেকে বের করে দিছে মিথ্যা অপবাদ দিয়ে। আর ওর এখানে কেউই নাই, সামনে পরীক্ষা, এখন কোথায় যাবে কি করবে, তাই ওকে বলছি আমাদের ওখানে যেতে। ও, এটা ভালো কথা। তা গাড়িতে উঠে এসো, সবাই একসাথে যাই। না আঙ্কেল, আপনারা চলে যান। তুমি থাকবা কই? আর পকেটে তো অত টাকাও নাই যে বাড়ি যাবা। আমি তোমার বাবার বয়সী, তুমি আমার কথা বলো না। রিফাত এক প্রকার জোর করে গাড়িতে ওঠালো। আমিও গেলাম। তোমার লেখাপড়ার অবস্থা কিরকম? অনেক ভালো আঙ্কেল, যতটুকু পড়েছি তাতে আমি ভালো রেজাল্ট করতে সক্ষম হতে পারি। গুড বাই। পরে বাসে চলে আসলাম। আন্টি থেকে জিজ্ঞেস করলো কে। রিফাত সব কিছু খুলে বললো। ও ভালোই হলো, দুজন একসাথে ভালো করে পরীক্ষা দাও, পরে একটা ব্যবস্থা হবেই। আর তোমার বাড়িতে কে কে আছে? আম্মু আর ছোট বোন। আসো সবাই একসাথে খাবো। পরে খাইতে গেলাম। খাবারে খেতে বসেছি, তখন একটা মেয়ে এলো টেবিলে। মেয়েটাকে দেখে পুরো ক্রাশ খাইলাম। এসে আন্টিকে বললো, মেয়েটি বলল, আম্মু এই বেয়াদব ছেলেটা কি যে আমার চেয়ারে বসছে? এটা তোর আরেক ভাইয়া, এখন থেকে ও আমাদের সাথে থাকবে। বাবা শুভ, এটা আমার মেয়ে সাদিয়া। আমি আমার ভাইয়ের ভালোবাসা কাউকে দেব না। আমার একটাই ভাই, সে হলো রিফাত ভাই। আর এই যে মিস্টার শুভ, ওই চেয়ারে বসুন, যান। কি রকম ফাজলামি করতেছো? যে চেয়ার ফাঁকা আছে ওই চেয়ারে গিয়ে বসো। শুধু তুমি বললে বলেই আমি গেলাম, তা না হলে। পরে খাবারে বসলাম। পরে খাওয়ার সময় লক্ষ্য করলাম কে যেন লাথি মারলো। পরে সবার দিকে তাকালাম। তাকানোর পর দেখি সাদিয়া হাসতেছে। কিছু না বলে খাওয়া শেষ করে রিফাতের সাথে উপরে গেলাম। উপরে গিয়ে রিফাতকে, কিরে তোর বোন কি বদমেজাজি নাকি? না রে, এমনি একটু অভিনয় করলো। কালকেই ভালো করে কথা বলবে। এখন ঘুমা, আমার ঘুম ধরছে। এখনই ঘুমাবি তুই? 1 ঘন্টা পরে তারপর ঘুমা। আমু না, তোর পড়তে মন চাইলে পর, আমি ঘুমাবো। গুড নাইট। পরে ঘুমালাম। ওদিকে নেহার সাথে কেউ ভালো করে কথা বলে না, সবাই নেহার সাথে খারাপভাবে কথা বলে। নেহা এগুলো নিতে না পেরে, আম্মু আপু, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। কে মাফ করবো? হ্যাঁ, তুমি যা করেছো, ছি ছি। একটা গরিব ছেলে এখানে থেকে পড়তো, আবার বাড়ির জন্য রোজগার করছিল, আর তুই কি না ওকে বাড়ি থেকে তাড়ানোর জন্য মিথ্যা অপবাদ দিলি? আচ্ছা, ওর সাথে কি এমন হয়েছিল? আমাকে যখন পড়াতো তখন আমাকে মারতো, তাই ওরকম করেছি। আন্টি উঠে গিয়ে নেহার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। এটা কোনো কারণ হলো? আর ও তো তোর ভালোর জন্য মারতো। ছেলেটা কত ভালো ছিল, না জানি এখন কোথায় আছে। একটা কল দেও তো মা। কল দিচ্ছি, দাঁড়া। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আন্টি। পরে রিফাতকে বললাম, এই দেখ নেহার আম্মু কল দিয়েছে। দে ফোনটা, কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তো শুভর নাম্বার, কিন্তু কণ্ঠটা যেন কেমন লাগতেছে। শুভকে আমি চিনি না, আর আমি ফোনটা কালকে রোডে পড়ে পেয়েছি। দয়া করে কল করবেন না। এটা বলে কলটা কেটে দিল। আমি মিষ্টি হেসে পড়ায় মনোযোগ দিলাম। শুভের ফোনটা হারিয়ে গেছে, কেউ একজন পাইছে বলে। না জানি না ছেলেটা এখন কোথায় আছে। এই শহরে তো ওর কেউ নেই। চিন্তা করো না, সামনে পরীক্ষা, তখন দেখা করাই যাবে। এই শহরে থাকলে শুভ অবশ্যই পরীক্ষা দিবে। আমি পড়তে যে সাথে রিফাতও আছে। তখন সাদিয়া এলো। মেয়েটা অনেক মায়াবী, মনে হয় সবসময় তার দিকে তাকিয়ে থাকি। মনটা প্রেমে পড়ে গেছে। বাহ, আমি দেখি অনেক ভালো হয়ে গেছি। আগে পড়তেই বসতাম না, আর এখন পড়া রেখে উঠি না। কি করি? তুমি আমাদের রুমে কি করো? এমনি এমনি আসিনি আম্মু, তোমাদের জন্য চা নিয়ে এসেছি। চা খেলে শরীর সতেজ থাকে। আচ্ছা, রেখে যাও। সাদিয়া চায়ের কাপ রিফাতকে দিয়ে আমার কাছে দিতে আসলো। আসলে আমি চা খাই না, আপনি নিয়ে যান। চা খান না তো ফিটার খান না কি? রেখে গেলাম, খেলে খাবেন, আর না খেলে ওই কুত্তাটাকে দিয়ে দিবেন। চায়ের কাপ ঘুরিয়ে নিয়ে গেলে মা আমাকে বকবে, বললে আমি আপনাকে চা না দিয়েই ঘুরিয়ে নিয়ে গেছি। সব বুঝলাম, কিন্তু কুত্তাটাকে? কেন, আপনার বন্ধু।
দাঁড়া, তোর 12টা বাজাচ্ছি। এই বলে রিফাত সাদিয়াকে দিল এক দৌড়ানি। আমি হাসতে লাগলাম। রাতে শুয়ে আছি, হঠাৎ করে মনের ভিতর সাদিয়া চলে আসলো। শালার কি কপাল, যাকে পাওয়া সম্ভব না মন ঘুরে ফিরে তারই প্রেমে পড়লো। কি রে শালা, কি ভাবিস? কিছু না, ঘুমা। পরের দিন পরীক্ষার প্রথম দিন রেডি হলাম। রেডি হয়ে আন্টিকে বললাম, আন্টি 500 টাকার নোট দিল। এটা রাখো বাবা, কোনো অসুবিধা হলে কাজে লাগবে। লাগবে না আন্টি, টাকা তোমার আম্মু দিলে কি মানা করতে পারতে বলো? নিয়ে আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল 1000 টাকা দিল। নিতে চাইনি, তবুও দিল। সাইডে সাদিয়া দাঁড়িয়ে আছে। মিস্টার শুভ আমাকে বললো না তো? ও তোমার বড়, বড়দের সম্মান করতে শিখো, ওকে ভাইয়া বলে ডাকবা। আরে বাদ দে না, ছোট মানুষ। মাথায় হাত বুলিয়ে বললাম, আপু দোয়া করিও। সাদিয়া আমাকে একটা দামি কলম গিফট করলো। আমি আপনার বোন না, ওকে? এরপর থেকে বোন বলে ডাকবেন না। পরীক্ষা দিতে গেলাম আমি আর রিফাত। এদিকে গেটের সামনে হিমা আপু ও তার বয়ফ্রেন্ড এবং নেহা অপেক্ষা করতেছে। আমরা অটো দিয়ে গেট দিয়ে নামলাম। নেমে চোখ উপরের দিকে তাকায় দেখি নেহা, হিমি, সোহেল 3জন দাঁড়িয়ে আছে। হিমি আপু আমাকে দেখেছে, ওরা আমার দিকে এগিয়ে আসতেছে। কেমন আছো শুভ? ভালো আপু, তুমি কেমন আছো? আন্টি কেমন আছে? ভালো আছে। আর আমাদের ভুল হয়েছিল, পারলে ক্ষমা করে দিও। ছি আপু, কি বলছো? বড়রা কোনোদিন ভুল করে না, আর আমার অতীত মনে রাখি না। আমার জন্য দোয়া করিও, আর আন্টিকে আমার তরফ থেকে সালাম দিও। আচ্ছা, একদিন যাস আমাদের বাড়িতে? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। নেহার দিকে তাকিয়ে মনে হলো কিছু বলতে চায় আমাকে, কিন্তু আমার সময় নাই। তাই রিফাত আর আমি যাওয়া ধরলাম। রিফাত দাঁড়া, আমিও একসাথে যাই। এটা বলে আমাদের আশেপাশে হাঁটা ধরলো। কে রে, এটাকে তুই কোথায় পেলি? ভালোভাবে কথা বলো। ও এখন আর তোদের বাড়ির দারোয়ান নয়, ও এখন আমাদের বাড়িতে থাকে। এরকম ভাবে কথা বলছিস কেন? তোর মতো মেয়ের সাথে কিভাবে কথা বলবো? যারা গরিবের পেটে লাথি মারতে চায় তাদের সাথে এরকম করেই কথা বলি। পরে ওখান থেকে চলে গেলাম। আস্তে আস্তে পরীক্ষা শেষ করলাম। তা ভাবলাম আঙ্কেলকে বলে একটা কাজের ব্যবস্থা করি। তা আঙ্কেলের সাথে দেখা করে কাজের কথা বললাম। আঙ্কেল কিছুক্ষণ ভেবে বললো, আর কাকে যেন কল করলো। বাবা শোনো, আমাদের অফিসে বলে একটা পিয়ন লাগবে, ওই চাকরিটা করো, বেতন হবে 12,000 টাকা। অনেক অনেক শুকরিয়া আঙ্কেল, কবে থেকে কাজের দায়িত্ব দেবেন সেটা বলুন। কালকে আমার সাথে অফিসে যেও, তাহলেই হবে। ঠিক আছে আঙ্কেল। এটা বলে সে মাকে কল দিয়ে বলি আবার একটা চাকরি পেয়ে গেছি। আম্মু সব কিছুই জানে, সব ঘটনা খুলে বলা আছে আম্মুকে। পরের দিন থেকে চাকরিতে কাজ করা শুরু করলাম। প্রথম একটু কষ্ট হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। একদিন খাইতে বসি, তখন আন্টি বলে উঠলো, সাদিয়া এর গণিত টিচার আর আসবে না। রিফাত দেখিস তো কাউকে পাওয়া যায় নাকি সাদিয়াকে পড়ানোর জন্য। নতুন ঝামেলায় পড়লাম, আবার নতুন টিচার সেট করতে আরেক ঝামেলা। আব্বু টেনশন নিও না তো, গণিতের শিক্ষক খুঁজতে অত কষ্ট হবে না। আমার জানাশোনা ভালো টিচার আছে। তুই যে গাধা, না জানি তুই কোন গাধাকে নিয়ে আসবি। আব্বু, তোমার ছেলে এখন বড় হয়ে গেছে, সম্মান দিয়ে কথা বলো। এটা বলে আমি চাপা হাসি দিলাম। হাসিস না, চুপচাপ খাবার খা। আর শুভ যে অঙ্ক পায় আর ও যেভাবে বোঝায়, সেই হিসেবে ও কোনো মাস্টারের থেকে কম না। আর আমি তো গণিতে পাশ করছি শুধু ওর কারণেই। ও তাহলে ভালোই হলো। কি শুভ, ওকে ভালো পড়িয়ে কিন্তু আমি কীভাবে পড়াবো? আমার কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা বানাও। কিন্তু আবার কিন্তু কেন? তোর বোনের যে রাগ, এখনই আমাকে দেখতে পায় না, ও কি আমার কাছে পড়বে? ওই চিন্তা করতে হবে না, আমরা আছি কি জন্য। আঙ্কেল, একজন শিক্ষক হলো বন্ধুর মতোই, আর সাদিয়া তো আমার বোনই লাগে, আর ওকে নিয়ে চিন্তা করতে হবে, তাই না? ঠিক আছে বাবা, বুঝতে পারছি। এরপর থেকে কোনো সমস্যা হবে না। আন্টি, আমার দেওয়া পড়া হলে কিন্তু আমি স্কেল দিয়ে পিটাবো, তখন কিছু বলতে পারবেন না। এটা আরো ভালো কথা, পিটাইলে তো আমাদের ভালো লাগবে। পিটান খেয়েই আমরা লেখাপড়া শিখছি। অনেক বলেছো তোমরা, এখন আমি বলি। আমি কারো বোন লাগি না, এরপর থেকে কেউ যেন আমাকে বোন না বলে। আর আমি ছোট বাচ্চা নই যে পড়া হবে না, ওকে? কাল থেকে ওনাকে আমার রুমে আসতে বলো। আমি চললাম।
সাদিয়া উঠে গেল, একে একে সবাই উঠে গেলাম। পরের দিন কাজ থেকে এসে সাদিয়াকে পড়ানোর জন্য ওর ঘরে গেলাম। গিয়ে দেখি আগে থেকে পড়ার টেবিলে বসে আছে, আমার জন্য একটা চেয়ার রেখেছে। আমি গিয়ে বসার পর লক্ষ্য করে দেখলাম মুখে মেকআপ দিয়ে বসেছে। হালকা মেকআপ করায় অনেক অনেক কিউট লাগছে, মনে হয় জন তাকিয়ে থাকি তার দিকে। কি স্যার, কই গেলেন? সব বুদ্ধি একসাথে করলাম। আপু, এবার তোমার পড়া বের করো। ওই মিয়া, আমি আপনার কোন কালের বোন লাগি? হ্যাঁ, এমনভাবে আপু বলছে মনে হয় দুজন একই মায়ের পেটে হয়েছি। পরবর্তীতে আমাকে আপু বলে ডাকবেন না, জাস্ট কল মি সাদিয়া, ওকে? শিওর। পড়ানো শুরু। সাদিয়ার মতিগতি কিছু বুঝি না। সাদিয়া প্রতিদিন নতুন নতুন ড্রেস পরে, প্রতিদিন সেজে গুজে আসে আমার সামনে। অবশেষে রেজাল্টের দিন এসে পড়লো। সবাই একটু টেনশনে আছে, কিন্তু আমার কোনো টেনশন হচ্ছে না, কেন জানি ভালো লাগতেছে। রিফাত বাইরে গেছে, তাই আমি ঘরে শুয়ে শুয়ে গান শুনছি। তখন দরজার পাশে সাদিয়া এসে, আজকে ওনার রেজাল্ট দেবে, ওনার কোনো টেনশনই নেই। এদিকে মানুষ টেনশনে বাঁচে না, আর এনি মনের সুখে গান শুনে। এটা বলে চলে গেল সাদিয়া। আমি সাদিয়ার দিকে তাকিয়ে মনে হলো আমার থেকে ওর চিন্তা বেশি। অবশেষে রেজাল্ট আসলো, আল্লাহর রহমতে A+ পাইছি। রেজাল্ট পাওয়ার পর আম্মুকে কল করলাম। রিফাতও ভালো হয়েছে, ওর 4.95 আসছে। আমার রেজাল্ট শুনে সাদিয়া লাভ দিয়ে উঠছে। কিরে, লাভ দিলি কেন ওরকম করে? শুভ ভালো রেজাল্ট করেছে তাই। রিফাতের রেজাল্ট শুনে আঙ্কেল বলল, ভাবছিলাম 3 পয়েন্ট করবে, অনেক ভালো করেছো, এই নাও টাকা আর মিষ্টি কিনে খাইও। রিফাত তো অনেক খুশি হয়েছে, হয়তো আশা করেনি এত ভালো রেজাল্ট করব। রিফাত বলল, শুভ বের হও, ঘুরতে যাব। আমাকে নিয়ে যাবা ঘুরতে? তুই গিয়ে কি করবি, আরেক সময় যাস। পরে ফ্রেশ হয়ে রিফাতের সাথে বের হলাম। অনেক জায়গায় গেল রিফাত, আর অনেক ফ্রেন্ডদের সাথে দেখা করলো। সন্ধ্যার পর বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সাদিয়াকে পড়াতে গেলাম। আজকের দিনই পড়াবেন? কেন, আজ কি হয়েছে? আজকে তো আপনার রেজাল্ট দিল, তাই আর কি ভাবছিলাম। যুক্তি ছাড়া কথা বলা বাদ দেওয়া, অঙ্ক করো। ও, আপনার জন্য একটা গিফট আছে, ভালো রেজাল্ট করেছেন। পরে গিফটটা এনে দিল, আমি খুলতে লাগলাম। এক্ষুনি খুলবেন? আমি কোনো কথা না বলে গিফটটা খুললাম। খুলে দেখি অনেক দামি একটা শার্ট আর একটা প্যান্ট। ভালোই লাগলো গিফটটা পেয়ে, ধন্যবাদ তোমাকে। এখন আসো, অঙ্ক করো। আপনি একেবারে আনরোমান্টিক ছেলে। পড়তে বসো। পরের দিন রিফাতকে বললাম, চল নিহাদের বাসায় যাব। আর আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি আগের নাম্বার চালানো বন্ধ করে দিয়েছি। আসলে এই নাম্বার নেহা কল দিয়ে অনেক বিরক্ত করতো। নিহাদের বাড়িতে কেন? মিষ্টি নিয়ে যাব, ওনারাও অনেক সাহায্য করেছে আমার লেখাপড়ায়, তাই মিষ্টি নিয়ে যাব। ওকে। কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে শুনি? এমনি ঘুরতে যাব। আমিও যাব ঘুরতে। আমি চিকলি পার্কে যাব, ওখানে আমার অনেক ফ্রেন্ড। একাই যা। না, আমি তোদের সাথে যাব। না করবি না। কিন্তু আরে যাবো নি আমাদের সাথে। পরে রেডি হয়ে সাদিয়ার দেওয়া ড্রেসটা পরে বের হলাম। ড্রেসটা পরে নিজেকে নিজের কাছে হিরো লাগছে। ড্রেসটা পরে বুঝতে পারলাম মেয়েদের পছন্দ আছে বলতে হয়। কিরে শালা, তোকে তো পুরাই জোশ লাগছে। ফাজলামি ডাক, সাদিয়াকে ডাক দে। পরে সাদিয়াকে ডাক দিল। সাদিয়া এসে আমাকে দেখে বলল, আপনাকে এত সুন্দর লাগছে যে আমাদের এলাকার সব কাজের বেটিরা আমাদের বাড়িতেই এসে কাজ করবে। আমি মিষ্টি একটা হাসি দিলাম। চল এবার। পরে মিষ্টি কিনে নিয়ে নিহাদের বাড়িতে গেলাম। বিল দেওয়ার পর হিমি আপু দরজা খুলে দিল। শুভ, তোমার কথাই ভাবছিলাম। তোমার রেজাল্টের কি খবর? আপনাদের দোয়াতে A+ পেয়েছি। ওহ, ভালোই তো, আরও আগাতে হবে তোমাকে। তখন আন্টি বলল, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি তখন না বুঝে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আন্টি আমি ওসব ভুলে গেছি, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করতে পারি। বাবা, বস, তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি। লাগবে না আন্টি। চুপচাপ বস। আন্টি চলে গেল। তখন হিমি আপুকে বললাম, নেহার কি খবর? ও তো অনেক ভালো করেছে, ফেল করা ছাত্রী 4.36 পাইছে। তুমি তখন না বুঝিয়ে দিলে তাহলে ফেল করতো। তখন নিয়ে আসলো আর আমাকে বলল, শুভ, তোমার সাথে কিছু কথা আছে, একটু সাইডে আসো। এখানেই বলো, এখানে সবাই আছে। আলাদা করে নিয়ে গিয়ে কি না কি বলো আবার। প্লিজ। পড়ে গেলাম নেহার রুমে। গিয়ে দেখি নেহার বিছানায় বসলাম। নেহা আমার পাশে বসলো। নেহার রুমে দরজা খোলা, বাইরে থেকে দেখা যাচ্ছে নেহা পাশে বসে। শুভ, আমি পরীক্ষা দেওয়ার সময় বুঝতে পেরেছি তুমি আমাকে মেরেছো কেন। আমি বদমেজাজি একটা মেয়ে, আমি তোমাকে সহ্য করতে পারতাম না। এর একটা বিশেষ কারণ হলো তুমি আমার বাড়ির দারোয়ান হয়ে আমার থেকে ভালো রেজাল্ট করতে, তাই আমি জানি এতদিন আমি ভুল ছিলাম। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি।
আমার হাত ধরে আবার বলতে লাগলো, আমাকে মাফ করে দাও। ভুল তো মানুষেরই হয়। আমি আগে এইসব কিছু বুঝিনি, তাই খারাপ ব্যবহার করেছি। আমাকে মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম। আর আমি পুরনো কথা মনে রাখি না। পুরনো কথা মনে রাখলে আমার ডিপ্রেশনে মারা যেতে হবে। আমি মাফ করে দিয়েছি অনেক আগে। এবার একটু হাসো। আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে এই পোশাকে। আমি ছোট থেকে অনেক কিউট, এতদিন ভালো করে দেখো নি তাই এরকম মনে হচ্ছে। এদিকে সাদিয়ার তো অনেক রাগ উঠছে আর হাত নেহা ধরছে বলে অবশেষে সাদিয়া আমার কাছে গেল। নেহা আমার হাত ছেড়ে দিয়েছে। এই মেয়ে, তুমি শুভর হাত ধরে টেনেছিলে কেন? তাতে তোমার কি? আমি হাত ধরতেই পারি। কানের নিচে এমন একটা লাগাবো না। কে এটা শুভ? আমি সাদিয়াকে সরিয়ে নিয়ে আসলাম আর বললাম ও আমার হাত ধরে ক্ষমা চাইলো। আর ও হাত ধরেছে, তুমি রাগ করেছো কেন? সময় হলে বুঝতে পারবেন। খাবার খাওয়া শেষ করে আন্টিকে সালাম দিয়ে চলে আসলাম। বাইরে এসে সাদিয়া বলল, চলো তাহলে চিল্কি পার্ক। তুই আর শুভ যা, আমি যাব। আমি দেখ, শুভর কাছ থেকে লুকানোর কি আছে বলতো? তোমাদের কথা কিছু বুঝতেছি না। আসলে হয়েছে কি, ভাইয়া তার গার্লফ্রেন্ড তার সাথে ডেটিং করতে যাচ্ছে আর ও তোমাকে বলতে ভয় পাচ্ছে আর ওকে লুকিয়ে রাখার চেষ্টা করতেছে। কি রিফাত, কি শুনি এসব? বন্ধু, ওরকম করিস না। আমি প্রেমে পড়ে গিয়েছিলাম একটা মেয়ের। পরে মেয়েটাকে অনেক কষ্ট করে পটাইছি। আচ্ছা, ওর নাম ও কি? ভালোই হলো, আরে দুজন একসাথে আমাদের ভালো করে বান্ধবী পরীক্ষা রিমা, দাও। পরে ওর তো সাথেই আর ব্যবস্থা কি। হবেই। প্রেম আর করা তোমার শরীরের বাড়িতে জন্য কে অনেক কে উপকার, আছে? প্রেম করা লাগে। এটা তোর সাহায্য লাগলে আরেক আমাকে ভাইয়া। বলবি। আমি এখন আছি থেকে দোস্ত ও সবসময়। আমাদের সাথে এটা আগে থাকবে। বলতে পারতি, বাবা আরো শুভ, কষ্ট পাইলাম এটা বন্ধু। আমার মেয়ে সাদিয়া। এতদিন বলস নাই। এতদিন মাফ ভয়ে করবো, বলি হ্যাঁ? নাই। তুমি যা তুই তো করেছো, লেখাপড়া ছি, নিয়ে ছি। পড়ে থাকিস, একটা তাই গরিব আর কি। ছেলে এখানে থেকে পড়তো, বন্ধু, আমি আবার আসলেই বাড়ির জন্য দুঃখিত। রোজগার করছিল। ব্যাপার না, আর চল তুই তোদের কি না কাবাবে ওকে হাড্ডি হবো আমি। বাড়ি থেকে পরে তাড়ানোর সবাই জন্য গেলাম। যাওয়ার মিথ্যা পর অপবাদ দেখি দিলি? গেটের সামনে রিমা দাঁড়িয়ে আছে। এটা গেটের কোনো সামনে নামার কারণ পরে হলো? রিমা যেন আর কিরকম ও তো তাকালো তোর আমার দিকে। ভালো, রিমার কাছে যেতেই আর ও তো রিমা তোর বলল, ভালোর জন্য রিফাত, মারতো। এই ছেলেটা কত দারোয়ানটাকে ভালো কেন ছিল। নিয়ে এসেছো? না জানি এখন কোথায় চুপ আছে। কর, চল জিতরে কল যাবে। দিচ্ছি, দাঁড়া। রিমার মুখে দারোয়ান ওয়ালাইকুম কথাটা আমার আসসালাম। বুকে তীরের ওটা মতো তো- লাগলো। ওর হাসি খুশি মুখটা এটা এক তো নিমিষে শুভর অন্ধকার হয়ে গেল। নাম্বার। রিফাত আর রিমা চলে গেল। কম্পিটিশনে কেমন আমি লাগতেছে? সাদিয়া টিকিট কেটে ভিতরে ঢুকলাম। আমার শুভের ভালো ফোনটা লাগছে না, হারিয়ে তাই গেছে। সাদিয়াকে বললাম, কেউ তুমি একজন ঘোরাঘুরি পাইছে করো, আমি বলে। বসে থাকি। না জানি আমি না অনেকবার ছেলেটা এসেছি এখন এখানে। কোথায় আছে। আমিও তোমার এই সাথে শহরে বসবো। তো ওর কেউ নেই। এই জায়গায় বসলাম, তখন সাদিয়া এটা বলল, রাখো বাবা, মন কোনো খারাপ করেন অসুবিধা না। হলে কাজে লাগবে। আমরা তো কিছু বলিনি। তোমার আম্মু দিলে কে কি মানা বললো করতে ওইদিকে পারতে কান দেন বলো? কেন? হ্যাঁ, তাই তো। আচ্ছা, সাদিয়া তুমি কি এর জানো গরিব টিচার আর আমি আসবে তোমার না। নাম ধরে রিফাত, কেন দেখিস ডাকি? তো কাউকে পাওয়া হুম, যায় জানি। নাকি আমি সাদিয়াকে যেদিন পড়ানোর তোমাকে জন্য? খাবার টেবিলে দেখি তখনই ক্রাশ খাই। অভিজ্ঞতা আর বানাও। তোমাকে পছন্দ করার আরেকটা কারণও ঠিক আছে। আছে বাবা, কি বুঝতে কারণ? পারছি। মনে আছে তোমার 1 বছর আগে তুমি যখন রাস্তায় টুকাইদের সবাইকে খাবার কিনে দিচ্ছিলে? অনেকগুলো বাচ্চা ছিল। তখন তোমার খাবার কিনে দেওয়ার সময় তুমি যে হাসতেছিলে, ওই হাসির উপরেই প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন সাদিয়া বলল, আরে তুমি জানো প্রতিদিন আমি তোমার সামনে সেজেগুজে কেন আসতাম? আই লাভ ইউ। জানি, আমাকে দেখানোর জন্য আসতাম। তুমি ছোট মানুষ, তুমি কেবল ইন্টার প্রথম বর্ষে পড়ো। এরকম করাকে বলে পাগলামি। আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমাকে মাফ করো। সাদিয়া কিছু বলবে তখনই জোরে গলার আওয়াজ পেলাম। পিছনে তাকিয়ে দেখি রিফাত আর রিমা ঝগড়া করতেছে। আমি আর সাদিয়ার কাছে গেলাম। কি রে, এখন ঝগড়া করতেছিস কেন? রিমা বলল, আমাদের মাঝে ফকিরদের কথা বলা নিষেধ। আর আসার পরের থেকেই তোর সম্পর্কে উল্টাপাল্টা বকা ধরছে, যা তাই বলা ধরছে সম্পর্কে। রিমা বলল, রিফাত, দেখ, তুই যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাস তাহলে এই দারোয়ানকে তোদের বাড়ি থেকে বের করে দিবি। ফকিনি, তুই আগে আমার লেভেলে আসেক, তারপর তোর সাথে প্রেম করব। ভুলে যাস তোর বাবা আমার বাবার কোম্পানিতে কাজ করে। তখন সাদিয়া গিয়ে রিমাকে 3টে চড় বসিয়ে দিল। 3বার দারোয়ান বলে অপমান করছত, 3টা থাপ্পড় মারলাম। যা ভাগ, তোর থেকে সুন্দর মেয়ের সাথে প্রেম করাই দিব। এরপর সবাই চলে গেল। আমার মনের ভিতরে অনেক ভালো লাগছে রিফাতের ভালোবাসা দেখে। ওর গার্লফ্রেন্ডকে ছেড়ে দিল আমার জন্য। ওর সাথে কোনোভাবে বিয়াদবি করা যাবে না। সাদিয়াকে বোঝানো যাবে না যে আমি ওর প্রতি দুর্বল। কিরে, ধ্যানে পড়মু আমি? আরে সেই ধ্যানে পড়ছস তুই। ও তোর ভালোবাসার মানুষ ছিল, ওর সাথে এরকম করা ঠিক হলো না। একটু বুঝিয়ে বললে পারতি। আর জীবনে কত রকমের মেয়ে আসবে। মেয়ে গেলে মেয়ে পাওয়া যাবে, কিন্তু ভালো বন্ধু গেলে বন্ধু পাওয়া যাবে না। সব কিছু ভুলে যাও। 2 দিন পরে রাতের বেলা আঙ্কেল বলল, বাবা শুভ, আমাদের কোম্পানিতে একটা পোস্ট খালি হয়েছে, ওই পোস্টটা তুমি অ্যাপ্লাই করো আর বাকিটুকু আমি দেখে নিচ্ছি। ঠিক আছে আঙ্কেল।
পরে চাকরিটা হয়ে গেল, 14,000 টাকা বেতন। এদিকে আম্মু ফোন দিয়ে বললো শরীর খারাপ, তাই ভাবলাম অনেক বেতন, আম্মুকে এখানে নিয়ে আসবো। আমি কাজে জয়েন করছি, 7 দিন চলে গেছে। আমি রাতে আঙ্কেলকে বলি, আঙ্কেল আমি একটা ফ্ল্যাট ভাড়া নিতে চাইতেছি, আম্মু শরীর খারাপ তো তাই আম্মুকে এখানে আনতে যাচ্ছি। এটা ভালো কথা, এর ফ্ল্যাট ভাড়া করতে হবে কেন? আমাদের উপরে ফ্ল্যাটে থাকো, তাই হবে। কিন্তু কোনো কিন্তু নেই বাবা, তুমি থাকলে রিফা তো তোমার সাথে পড়বে আর সাদিয়াকে পড়াতে পারবে যখন তখন। আর আমাদের উপরের ফ্ল্যাটে উঠবি, তাই হবে। আর তোর সাথে আমিও যাব তোদের গ্রামে। আর একটু আলাপ আলোচনা করে মাকে কল দিয়ে সব কিছু বললাম। কথা বলা শেষ করে সাদিয়াকে পড়াতে গেলাম। আচ্ছা, আমার ননদটাকে দেখতে কেমন? হ্যাঁ, তোমার তো বিয়ে হয় না, তার ননদ আসবে কোথা থেকে? আরে গাধা, তোমার বোন। দেখো তোমার এইসব চিন্তা ভাবনা বাদ দাও। আর তুমি রিফাতের বোন মানে আমারও বোন, তুমি যেটা ভাবতেছো ওটা কোনোভাবেই সম্ভব না। আর আমার গার্লফ্রেন্ড। ও, তোমার গার্লফ্রেন্ড আছে? এটা অনেক ভালো কথা। আর আগের কথাগুলো আমার চোখের দিকে তাকিয়ে বলো। তোমার চোখের দিকে তাকালে আমি নিজে কন্ট্রোল করতে পারবো না। না মানে বলতে চাইছি মেয়েদের চোখের দিকে তাকানো যায় না। ও মা, তাই নাকি? আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, যেটা আমি প্রথম দিনই বুঝে গেছি। এসব কথা বাদ দাও আর লেখাপড়াতে মনোযোগ দাও। পরে আর সাদিয়া কোনো রকম কথা বললো না। পরের দিন আমি আর রিফাত আম্মুকে আনতে গেলাম। একদিন থাকলাম, থেকে তার পরের দিন চলে আসলাম। কিছুদিন পর ভার্সিটিতে ভর্তি হলাম। প্রায় ওখানে কলেজে অনেক ফ্রেন্ড আছে। ভার্সিটিতে যাওয়া আর নেহার সাথে এখন ভালো কথা হয়। নেহাকে দেখে মনে হয় নেহা আমার প্রতি দুর্বল। এদিকে আম্মুর সাথে সাদিয়ার ভালো সম্পর্ক হয়ে গেছে। সাদিয়া আমার ছোটো বোন ফারিয়াকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, যেটা আমার ভালোই লাগে। সময় যেতে জীবন থেকে 2টা বছর চলে গেল। আমি এখন অনার্স 3য় বর্ষে পড়ি। এখন মোটামুটি সবার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। নেহার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। রিফাত আবার নতুন প্রেম করতেছে। এই মেয়েটা অনেক ভালো। সাদিয়া আমাদের ভার্সিটিতে 1ম বর্ষে ভর্তি হয়েছে। 3য় বর্ষে কিছুদিন যাওয়ার পর মাঠে বসে আছে, নেহা আমাকে বলল, শুভ একটু আসো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এখানেই বলো। আসো, সাইটে যাই। পরে সাইডে গেলাম। নেহা এই হাত ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সাদিয়া দূর থেকে লক্ষ্য করতেছে, তাই সাদিয়া আমার দিকে আসতেছে। নেহার আমি মুখোমুখি দাঁড়িয়ে আছি। শুভ, আমি তোমাকে ভালোবাসি, আর 2 বছর আগের থেকে। অনার্স 1ম বর্ষ থেকে বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি এতদিন। আই লাভ ইউ। আমি কিছু বলতে যাও, তখনই মেয়ে কণ্ঠে শুনতে পেলাম, সরি, আপনি যাকে প্রপোজ করেছেন সে আগেই আরেকজনের কাছে আটকে রয়েছে, তাই আপনি এখান থেকে চলে যান। তুমি তো রিফাতের বোন, তুমি কি বলছো এসব? ঠিক বলেছি, আমি প্রেম করি। আমি বিশ্বাস করি না, মিথ্যা বলছো তুমি। মিথ্যা বলবে কেন? শুভ আমার সাথে প্রেম করে, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, তাই না জানো? না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলো, ভালো করে বলো। কি ভালো করে বলবে? যা ফোট এখান থেকে। নেহা মনটা খারাপ করে চলে গেল। আর নেহা চলে যাওয়ার পর ধন্যবাদ তোমাকে, তার হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। কি আমি বাঁচলাম মানে? আমি তোমাকে ভালোবাসি। মাথা থেকে এসব ছেড়ে ফেলো। এটা বলার পর সাদিয়া আমার বুকের ভিতরে কিলখুশি মারতেছে। তখন রিফাত এসে বলল, কিরে তুমি শুভর সাথে এরকম করছো কেন? ভাইয়া, শুভকে বললাম আমার জন্মদিন পালন করব, এবার যেন কিছু গিফট দেয়। আগেরগুলো তো শুধু বসে বসে খাইছে। গিফট দেওয়া লাগবে না, তুমি যাও। পরে সাদিয়া চলে গেল। কিরে নেহা কি বললো? প্রপোজ করলো, রিজেক্ট করে দিচ্ছি। কেন? নাকি কেউ পছন্দের আছে? বাদ দে, চল ক্লাসে যাই। পরে ক্লাস শেষ করে বাড়িতে গিয়ে ভাবতে লাগলাম কি গিফট দেওয়া যায়। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আমার তো প্রতিদিন ভার্সিটি যাওয়ার সৌভাগ্য নেই। অবশেষে সাদিয়ার জন্মদিন চলে আসলো। আর মার্কেট ঘুরে ঘুরে একটা শাড়ি এবং সাথে ম্যাচিং করা সব কিছু একেবারে পা থেকে মাথা অবধি ম্যাচিং করা। অনুষ্ঠান শুরু হলো। আমি গিফটটা সাদিয়ার হাতে দিলাম। সাদিয়া গিফটটা নিয়ে রুমে চলে গেল। পরে সাদিয়া গিফট প্যাকেট খুললো। খুলে দেখলো শাড়ি ও অন্যান্য জিনিস। অনেক খুশি হলো। ভাই, গিফট কিনতে টাকা লাগছে 10,000। আমার গিফট কেনার পর নিজেরই কান্না আসতেছিল। এত টাকা আমার 1 মাসের খরচ। অনুষ্ঠান শেষ হলে ছাদে দাঁড়িয়ে আছি আর টাকার কথা ভাবছি। আর পেছন থেকে সাদিয়া বলে উঠলো, অত ভাবতে হবে না। আরে তুমি এখানে? এই নাও টাকা, এখানে 15,000 টাকা আছে। আমাকে টাকা দিচ্ছ কেন? আমি গুগল সার্চ দিয়ে সবগুলোর দাম জেনে এসেছি। যে পরিমাণ টাকা খরচ করেছো তাতে তো তোমার 1 মাস চাল কেনার টাকা নেই, তাই দিতে আসলাম। আর তুমি যদি 1 ডজন চুড়ি কিনে দিতে আমি তাতেও খুশি হতাম। টাকাটা পকেটে দিয়ে চলে গেল। এক প্রকার খুশি হলাম টাকাটা পেয়ে। অনার্স 4র্থ বর্ষে রিফাত আমাকে এমন একটা কথা বললো, সেটা শুনে মনে হলো রিফাতকে উড়া ধরে পেটায়। কথাটা হলো,
বন্ধু, তোর সাথে কিছু কথা আছে, চল কফি শপে যাই। এখানে বল। ভাই, এখানে আমার জীবনের একটা অংশ জড়িয়ে আছে। পরে কফি শপে গেলাম। কফি শপে দেখতে পেলাম রিফাতের গার্লফ্রেন্ড ইশিকা। ভাইয়া ভালো আছেন? তুমি? ভালো। কথা বলবো, ওটা শুনে কোনো রিয়াক্ট করবি না। আগে বলো। আমি আর ইশিকা গতকাল রাতে বিয়ে করে ফেলেছি। ওর বাড়িতে হঠাৎ করে বিয়ে ঠিক করে আর ইশিকা পালিয়ে আসে। পরে আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলি। এটা শোনার পরে ঠাঁটিয়ে একটা চরমায় রিফাতকে। কফি শপের সবাই আমার দিকে তাকিয়ে আছে। ছি ছি রিফাত, আঙ্কেল তোকে কত ভালোবাসে আর তুই কিনা এরকম একটা কাজ করলি। মারলে আর মারেক, কি বলবি বল, কিন্তু আব্বু আম্মুকে ম্যানেজ কর। বন্ধু, তুই ছাড়া আমি অসহায়। পরে নিজেকে আমি ঠান্ডা করলাম। আর আচ্ছা, এখন ইশিকাকে রাখবি কই? সেই জন্যই তো বলছি। চল বাড়িতে যাব, আমাদের ওখানেই থাকবে। আমি রাতে সব কিছু ঠিক করার চেষ্টা করছি। পরে ইশিকাকে রিফাতকে নিয়ে বাড়িতে গেলাম। সাদিয়া রিফাতকে দেখে জিজ্ঞেস করলো, এটা কে ভাইয়া? শুভ এর বউ। কি? যা তুই ঘরে যা। রিফাতের কথা শুনে সাদিয়ার চোখে পানি এসে গেছে আর একরকম দৌড় দিয়ে চলে গেল সাদিয়া। সাদিয়া বিছানায় কান্না করতে। রাতে ছাদে দাঁড়িয়ে ভাবছি আঙ্কেল আন্টি কীভাবে বলবো, তখন দেখি সাদিয়া পিছনে দাঁড়িয়ে আছে। সাদিয়ার চোখ লাল হয়ে গেছে। আসলে ছোট লোকদের পছন্দ ছোট লোকদেরই হয়। ওই মেয়ের মাঝে কি এমন আছে যে ওনাকে বিয়ে করলা? সাদিয়া, দেখো, আমাকে আর নাম ধরে ডাকবা না, বলে দিলাম। আর তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি থেকে চলে যাবে। আর এরপর দেখা হলে আমাকে ম্যাডাম বলে ডাকবে, ওকে? এটা বলে নেহা চলে গেল। একটু কষ্ট পেলাম আর একটু ভালোও লাগলো। প্রেমের ফুটটা চলে গেল। রাতে রিফাত কল দিল। পরে আমি নিচে গেলাম, সরাসরি আঙ্কেলের রুমে গেলাম। রুমে গিয়ে দেখি সাদিয়া আন্টি আঙ্কেল বসে আছে। আঙ্কেল, আপনাদের কাছে কিছু জরুরি কথা ছিল। ঠিক আছে বাবা, বলো। সাদিয়াকে একটু বাইরে যেতে বলেন, একেবারে ব্যক্তিগত ব্যাপার। সাদিয়া এরকম কথা শুনে নিজ থেকে বের হয়ে গেল। আন্টি আঙ্কেলের সামনে গিয়ে বসলাম। আন্টি আঙ্কেল, যে কথাটা বলবো সেটা উত্তেজনামূলক কথা, দয়া করে আপনারা উত্তেজিত হবেন না। কি এমন কথা বাবা, বলো, আমরা কিছুই বলবো না। আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে শোনেন। আমাদের রিফাত একটা মেয়েকে ভালোবাসে। আজকে সে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাওয়া ধরতেছিল। কারণ হলো রিফাতের গার্লফ্রেন্ডও আজকে বিয়ে হওয়ার কথা ছিল। এত বড় সাহস! ওকে আমি আজকে দেখে ছাড়বো। ও তো আমাকে চিনতে পারে নাই, আমি ওর 12টা বাজাবো। তুমি শাসন না করার ফলেই এমন হয়েছে, এর জন্য তুমি দায়ী। আপনারা চুপ করেন, আমার কথা এখনো শেষ হয় নাই। আপনারা শোনেন আগে। আমি ওদেরকে অনেক কষ্ট করে ফিরিয়ে এনেছি। আমি তাদেরকে বলেছি আন্টি আঙ্কেল অনেক ভালো, ওরা তোদেরকে মেনে নিবে। আমি তোদের প্রেমের ভার নিলাম। পরে তার সম্মতি দিয়েছে। আর মেয়েটা অনেক সুন্দর। মেয়েটা বাড়ি থেকে পালিয়েছে যেহেতু ওর বাড়িতে যাইতে পারবে না। পরে আমি আমার ওখানে আম্মুর কাছে রেখেছি। মেয়ে দেখলে আপনাদের পছন্দ হবে। পরে আম্মুকে কল দিলাম আর ইশিকাকে নিয়ে আসতে বললাম। আমি এটা মানি না বাবা, আমি তোমাদের মতামতকে মেনে নেব না। আমি তোমাদের প্রেমের সম্পর্ক মানি না। আঙ্কেল, আগে দেখেন, মেয়ে দেখতে পরীর মতো। আর আঙ্কেল, আপনি এরকম করবেন না। রিফাত অনেক হ্যাপি থাকবে। আর আপনি সম্পর্কটা যদি মেয়ে না নেন, তা রিফাত কী যে করে ফেলবে এটা কল্পনার বাইরে। আপনি তো বোঝেন ওর কীরকম রাগ। আমিও মানবো এই সম্পর্ক। আন্টি আঙ্কেল, আপনাদের হাত জোর করছি, আপনারা না মানলে রিফাত অনেক কিছু করে ফেলতে পারে, যেটা কল্পনার বাইরে। আঙ্কেল আন্টি বুঝুন দয়া করে। পরে দেখি আম্মু ইশিকাকে নিয়ে এসেছে। এমনিতেই সুন্দর আর মেকআপ করে নিয়ে এসেছে। ইশিকা এসে আঙ্কেল আন্টিকে সালাম দিল। আঙ্কেল আন্টির মুখ দেখে মনে হলো তাদের পছন্দ হয়েছে। তখন আঙ্কেল বলল, আমাদের বাঁদরটা কই? পরে রিফাত গেল ঘরের ভিতর। তুই আর মেয়েটা এক পাশে দাঁড়া দেখি। রিফাত আর ইশিকা একসাথে দাঁড়ালো। অনেক সুন্দর মানিয়েছে তোমাদের। আমাদের আগে বলতে তুই, আর কিনা তুই এত সুন্দর বৌমাকে নিয়ে পালানোর ধরছিলি। সরি আম্মু আব্বু, ভুল হয়ে গেছে। তাহলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব কালকে, অনেক ধুমধাম করেই দিব। কালকে তো হবে না, পরশুদিন তোমাদের বিয়ে। এবার সবাই এসো। পরে সবাই যার যার মতো চলে আসি। আমি একটু রিফাতের সাথে কথা বলে ওদের ওখান থেকে বের হলাম। তখনই সাদিয়া এসে বলল, আচ্ছা, তোর লজ্জা শরম বলতে কিছু নেই? তুই যে আমাদের বাড়িতে বিনা ভাড়াতে থাকছিস, তোদের মতো ছোট লোকদের মনে লজ্জা শরম নেই? আর অল্প কয়েকটা দিন, তাই চলে যাব। এটা বলে চলে আসলাম। সাদিয়ার কথাগুলো বুকে চাকুর মতো গিয়ে বাজছে। কীরকম যেন কষ্ট হচ্ছে। না, আর থাকবো না, কালকে বাসা চেঞ্জ করবো। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে বসে আছি, তখন আঙ্কেল কল দিল। আমি নিচে গেলাম, সবাই একসাথে বসে আছি। আমি গিয়ে বসার পর সাদিয়া উঠে গেল। কই যাস? ছোট লোকদের সাথে আমি বসি না। সাদিয়া চলে গেল। আঙ্কেল, আপনি আলাপ আলোচনা শুরু করুন। বিয়ের কার্ড এসে পড়েছে, এইগুলোতে নাম বলি তোমরা লেখো।
আর আজকেই সব কাঠ দিয়ে আসবে। নাম লেখা শেষ হলো, আরও আলাপ আলোচনা ছিল, ওগুলো সব শেষ হলো। উঠে আসবো সবাই। আঙ্কেল, আমি একটা ভুল করেছি, আমি আলাদা একটা রুম নিয়েছি, ওটা তো অফিস ও ভার্সিটির মাঝে একটু সুবিধা হবে, আপনি লেফট নিতে না করবেন না। কিন্তু আঙ্কেল, আমি বুঝতে শিখেছি, দয়া করে না করবেন না। ঠিক আছে বাবা। আম্মুকে বলাই ছিল। সব কিছু গুছিয়ে নিয়ে আমার নতুন ফ্ল্যাটে এসে পড়লাম। এসে আবার বের হয়ে সব কিছু কেনাকাটা করলাম। দুপুর পার হয়ে গেছে। পরে আমি গিয়ে বাড়িতে ডেকোরেটরের কাজ করলাম। পুরো বাড়িটা আমি সাজালাম। সাজাতে সাজাতে সন্ধ্যা হয়ে গেছে। পরে কিছু তৈরি করে রেখে ফ্রেশ হলাম। আঙ্কেলকে বললাম, আজকে যাই, তাহলে কালকে আসবো আবার। খাবার খেয়ে নাও, সবারই ক্ষুধা লাগছে, চলো সবাই একসাথে খাই। খাবারে বসলাম, আমি আগে থেকে বসে আছি। সবাই বসলো। সাদিয়া খাবার টেবিলে বসে উঠে যাওয়া ধরলো। কই যাও তুমি? আমি ছোট লোক এবং দারোয়ানদের সাথে বসে এক টেবিলে খাই না। এটা কেমন কথা বললা তুমি? দিন দিন বড় হচ্ছ আর বিয়াদবি করতে শিখতেছো। ছাড় না, ছোট মানুষ। ও এখন আর ছোট নাই। খাবার খাওয়ার সময় কথা বলতে হয় না, আঙ্কেল আগে খান। আপনারা ভাবছেন ইশিকা কই? আরে ভাই, আপনাদের বলতে ভুলে গেছি, আমি আর ইশিকাদের বাড়িতে গিয়ে সবাইকে সুন্দর করে বুঝিয়েছি। পরে তারাও রাজি হয়েছে। পরের দিন সাদিয়াদের বাসায় যায়। কিছু কাজ বাকি ছিল, ওগুলো কমপ্লিট করার জন্য। কমপ্লিট করে ফারিয়াকে নিয়ে দাঁড়িয়ে আছি, তখন সাদিয়া এসে বলল, এই ছোট লোক, তোকে যেন বিয়ে যখন পড়াবে তখন না দেখি। দুমুঠো খাবারের জন্য তো এরকম দায়িত্ব নিচ্ছিস, তাই না? নিজের জীবনে তো কিনে খেতে পারিস না। এটা বলার পর সাদিয়ার পিছনে থাকা বান্ধবীগুলো হেসে দিল। খেয়ে চলে যাবি তাড়াতাড়ি। আর আমার ভাইকে বিয়ে করাতে নিয়ে যাব যখন, তখন তুই কিন্তু যাবি না। আমার কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। আর খারাপ বেশি লাগলো কারণ সাদিয়া ওর বান্ধবীদের সামনে বললো বলে। কেন জানি অজান্তেই আমার চোখ দিয়ে পানি চলে আসলো। তাই ফারিয়াকে নামিয়ে দিয়ে রাস্তায় এসে বসে আছি। দেখি রিফাত বিয়ে করতে যাবে, সব কিছু রেডি। সবাই হাসি খুশি। রিফাত আমায় খুঁজতেছে। খুঁজে না পেয়ে আমার নাম্বারে কল দিল। একবার কল দিতে রিসিভ করলাম। একেবারে রিসিভ না করলে রিফাত সন্দেহ করবে। রিফাত বল। রিফাত, কই তুই? আমার বিয়ে আর তুই নাই, তাড়াতাড়ি আসেক। আরে বেটা, আমি তো আছি, আমি সেজে গুজে যাচ্ছি, তোরা যা, আমি একাই এদিক দিয়ে যাচ্ছি। ঠিক আছে। সাদিয়া আমাকে না দেখে ভালোই লাগছে, মনে মনে খুশি। সাদিয়া এখনো বইয়ের মুখ দেখেনি, একবার বাসর ঘরে দেখবে। অবশেষে বিয়ে করতে চলে গেল। ওরা বিয়ে করতে গেলে আমি রিফাতদের বাড়িতে গিয়ে মা আর বোনকে নিয়ে বাড়িতে যাই। ইশিকাদের বাড়িতে গিয়ে আমাকে দেখতে না পেয়ে আমাকে কল দিল। কিরে, তুই বলে ফ্রেশ হয়ে আসছস? তা কই তুই? তাড়াতাড়ি আসেক। আরে এমনি বাদ দে সব, তোর বিয়ে এনজয় কর। এনজয় রেখে তুই আমাকে নিয়ে পড়ে আছিস। আমি যাইতেছি, তোর বিয়ে আমি তো যাবই, বিয়েটা কর। বিয়ে পড়ানো শেষ হলে বিদায় নেওয়ার পালা। রিপা শুধু আমাকে খুঁজতেছে, কিন্তু আমাকে দেখতে পেলো না। রিপা শুধু আমার কথা ভাবছে। বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো। এখন বউকে বাসর ঘরে নিয়ে যাওয়ার হলো। ইফাত বুদ্ধি করে সাদের একটা ফ্রেন্ডকে ডাক দিয়ে বললো, তখন যে দেখলাম তোমরা একটা ছেলের সাথে কথা বললা, তখন সাদের ছেলেটাকে কি বললো? মেয়েটি বলল, সাদিয়া ওই ছেলেটাকে অনেক কিছু বলে অপমান করেছে এবং বলেছে সে যেন আপনার বিয়ের সামনে এখানে না আসে। ঠিক আছে, যাও। সাদিয়া ইসিকে ঘরে নিয়ে ঘোমটা তুলে দেখার পর অবাক হয়ে গেছে। তুমি? ঠাস ঠাস ঠাস। এত অহংকার কেন তোমার? হ্যাঁ, শুভকে উল্টাপাল্টা কথা বলেছো। ও আমাদের বিয়ের জন্য এত কিছু করলো। যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। একে তুমি বিয়ে করলে? তাহলে সেদিন যে বললে এটা শুভর বউ? সেদিন ওটা এমনি বলেছিলাম, আর তোমাকে আমার চোখের সামনে দেখতে ইচ্ছে করছে না। তুমি যাও, তা না হলে আর একটা চর মারবো। সাদিয়া ভেজা ভেজা চোখে চলে গেল। আর ভাবতে কি করলাম আমি এসব? আমার মতো বোকা মেয়ে আর নেই। আমি ওকে ভালোবাসি, আমার ওটা ভালো করে দেখা উচিত ছিল, আর আমি তো কিছুই করলাম না। আর এমনি এমনি শুভকে কথা বলে অপমান করলাম। শুভকে আমাকে মাফ করবে? আমাকে উল্টোপাল্টা কথা বলছে, সব ভেবে মাথা কাজ করছে না। তো এক সময় নেহা কান্না করে দিল, অনেকক্ষণ কান্না করতেছে। পরের দিন আমি আম্মু আর বোনকে পাঠিয়ে দিয়ে চলে গেলাম বগুড়া, যেন বিয়েতে না যেতে হয়। আমি বগুড়া যেখানে গেলাম ওখানে দেখি বিল্ডিং তৈরি কাজ করতেছে। ভাবলাম সারাদিনই বসে থাকবো, যখন তখন একটু কাজও করি, তাও কিছু টাকা পাওয়া যাবে। আম্মুকে দেখে রিফাত বলল, আন্টি, শুভ কই? শুভ কই যেন কাজের কথা বলে, ও বলে ওর কাজ আছে। ভাইয়া আসবে না? সাদিয়াকে দেখিয়ে দিয়ে। ওই আপুটা অনেক বোঝা, ওই আপুটা ভাইয়াকে অনেক কিছু বলেছে। ঠিক আছে আন্টি, আপনারা ভিতরে যান। দুপুরবেলা সব আত্মীয়রা আসতেছে, তখন আঙ্কেল রিফাতকে বলল, কি রে, শুভকে তো দেখতে পাচ্ছি না, কালকেও দেখা হলো না। ও আমার বাড়িতে আসবে না, রাগ করে চলে গেছে। কেন, তোর সাথে ঝামেলা হয়েছে নাকি? ওকে তুই যদি শালা বলিস এবং মারিস, তাও তো এসব হাসি মুখে উড়িয়ে দেবে। এতদিন একসাথে থাকলাম,
কোনোদিন ঝগড়া হয়েছে আমাদের? তোমাদের গুণধর মেয়ে শুভ উল্টাপাল্টা অনেক কিছু বলে অপমান করেছে। সেই অপমানগুলো শুভ নিতে পারেনি, আর আমাদের বাড়ি রেখে অন্য জায়গায় নিয়েছে সাদিয়ার কারণে। সাদিয়া আমার বিয়েতে আসতে নিষেধ করেছে। ড্যাড, কিছুই ভালো লাগছে না। এসব কথা শুনে আঙ্কেলের রাগ উঠে যায়। এদিকে সাদিয়া রুম থেকে বের হয়নি। সাদিয়ারও মন খারাপ। সাদিয়া শুধু আমারই কথা বলছে। আঙ্কেল রাগকে কন্ট্রোল করতে না পেরে সরাসরি সাদিয়ার রুমে চলে যায়, আর গিয়ে আমি তোমাকে কিছুই বলিনি, কারণ হলো ভাবছিলাম ছোট মানুষ, এটা ওটা বলো শুভকে। তোমাকে কিছু না বলতে বলতে এতটা বেড়ে গেছো যে যেটা বলে প্রকাশ করতে পারবো না। শোনো, তোমার বাবাও আগে গরিব ছিল। তোমার বাবা এই শহরে পত্রিকা বিক্রি করেছে। এত অহংকার ভালো না। এসব টাকা আমার, তোমার না। নিজে ইনকাম করে এরপর অহংকার দেখাবে। আঙ্কেল চলে গেল। সাদিয়ার চোখ দিয়ে পানি পড়তেছে আর ভাবতেছে কি করলাম এটা। আর আমও গেল, ছালাও গেল। অনেকদিন পর পরিশ্রমের কাজ করায় শরীর অনেক ব্যথা হয়েছে। 400 টাকা দিল। টাকা নিয়ে সন্ধ্যায় বাড়িতে আসলাম। এসে দেখি আম্মু আসে নাই। আমি গিয়ে নিয়ে আসবো, আমার শরীরও চলতেছে না। ভাবলাম এতক্ষণে তো রিফা শ্বশুরবাড়ি চলে গেছে, তাই আম্মুকে কল দিয়ে বললাম, আম্মু একটা অটো নিয়ে পার্কের মোড়ের নাম বলো, নিয়ে আসবে। আর আমি এখানে আছি। আর তাতে যদি ভয় পাও তাহলে কাউকে বলো, অটোতে উঠিয়ে দিয়ে যাবে। তুই এসে নিয়ে যা। আম্মু শরীর ব্যথা লাগতেছে, তা না হলে আমিই যেতাম। ঠিক আছে। কলটা কেটে দিয়ে আম্মু এদিক ওদিক তাকিয়ে দেখলেও কেউ আছে নাকি, কিন্তু কাউকে পেল না। এখন রিফাতরা শ্বশুরবাড়ি যাবে শ্বশুরবাড়ির লোকদের সাথে। সবাই রেডি হয়ে রওনা দিবে। আম্মু বাইরে খোঁজাখুঁজি করতেছে। তখন রিফাত এসে বলল, আন্টি, কাউকে খুঁজছেন নাকি? শুভ তাড়াতাড়ি বাড়িতে যেতে বলল, ওর শরীর ব্যথা করতেছে। আমাকে বলল কাউকে বলো রিস্কায় উঠিয়ে দিতে, কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছি না। আর তোমাকে বলবো, তুমি তো শ্বশুর বাড়ি যাচ্ছ। ও এই কথা, চলেন আমার সাথে আমার বিয়ের গাড়িতে। কিন্তু চলেন তো। পরে আম্মুকে এক প্রকার জোর করে গাড়িতে তুলে রওনা দিল আমরা যেখানে থাকি ওখানকার উদ্দেশ্যে। এদিকে সাদিয়া সারাদিন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে। সারাদিন রুম থেকে বের হয়নি, আর তাই আন্টি গেল সাদিয়ার কাছে। মা সাদিয়া, আর মন খারাপ করে রেখো না। এবার ওঠো আর খেয়ে নাও। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। যে বাবা তোমাকে কোনোদিন তোমার সাথে রেগে কথা বলেনি, সে ভাই তোমাকে কোনোদিন ধমক দেয়নি, সে বাবা ভাই তোমাকে মেরেছে। আর তোমাকে কষ্ট দেওয়ার জন্য মারেনি, তোমাকে সঠিক পথে আনার জন্য মেরেছে। তুমি তো কাজটা ঠিক করোনি। আন্টির কথা বলা শেষ হওয়ার পরপরই সাদিয়া এসে আন্টির বুকে মাথা রাখে আর কান্না করে দেয়। কান্না করে আর মনে মনে বলে, সাদিয়া বলল, আম্মু তোমাকে বোঝানো গেলে বোঝাইতাম। আমি মারার জন্য কাঁদি না, কাঁদি শুভর জন্য। শুভ কি আমাকে মাফ করবে কি না? ভুল যখন করেছো তখন তোমার উচিত হবে সেটা স্বীকার করে শুভের কাছে মাপ চাওয়া। দেখবি শুভ তোকে মাফ করে দিবি। আম্মু ঠিকই বলেছ। কালকে শুভদের ওখানে গিয়ে ক্ষমা চাইবো, আর তোমরাও যাবে আমার সাথে। ঠিক আছে। আমি শুয়ে আছি। কলিং বেলের শব্দ পেলাম। আমি ভেতর থেকে বললাম, দরজা খোলা আছে, ভিতরে আসো মা। আমি বিছানায় শুয়ে আছি। বল, কিরে শালা, আমার থেকে পালিয়ে পালিয়ে ঘুরোস কেন? আর একটা কাজের জন্য বগুড়ায় গিয়েছিলাম। আর আমার সময় নাই, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, শ্বশুর বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি বের হ। শরীরটা ভালো না রে, যাব না। তখনই দেখি ইসিকা আমার রুমে। ভাইয়া, আমরা সব কিছু জানি, আর আপনি তাড়াতাড়ি বের হন। সাদিয়ার জন্য আমি ভুল স্বীকার করছি। সাদিয়া এর হয়ে মাপ চাচ্ছি আমি। আরে বাদ দে, আমি 2 মিনিটে বের হচ্ছি। রিফাতের বিয়েতে যাওয়া বলে একটা পাঞ্জাবি কিনেছিলাম, ওটা পরে একটু সাজুগুজু করে আসলাম। ভাইয়া, ক্রাশ খেলাম। ভাইয়া বলো, আবার ক্রাশ খাওনি তো? আসলে এখন আমার জামাই আছে তো, তাই শুধু ক্রাশ খাইতেই পারবো। এটা বলার পরে সবাই হেসে দিলাম। তোর পাঞ্জাবিটা অনেক সুন্দর, তোর চয়েসগুলো অনেক সুন্দর হয় না? না জানি তোর লাইফ পার্টনার কেমন সুন্দর হবে। চলো এবার। মনে মনে বললাম, চয়েস তো তোর বোনকেই করেছি, কপালে নাই তো। আমার গরিব কপালে সুন্দর মেয়ে পাওয়া অনেক কঠিন। পরে গেলাম ইশিকাদের বাড়িতে। অনেক আপ্যায়ন করলো তারা। রাতে রিফাতের সাথে বসে আছি, তখন অনেকগুলো মেয়ে আসলো। ওদের মধ্যে একটা মেয়ে বলে উঠলো, মেয়েটি বলল, কি দোলা ভাই, আপনার ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম, তা উনি কি সিঙ্গেল আছেন? কি আর কই, আমার বন্ধুকে বিয়ে করলে একটি সতীন ও 2টা বাচ্চা সহ বাবা। মেয়েটি বলল, এরকম লাগবো না আমার। আমাকে দেখে কি মনে হয় আমি বিয়ে করেছি? ও তো মিথ্যা বলল। মেয়েটি বলল, অত শত শুনে লাভ নাই,
ছেলেদের 3-4টা বউ থাকলেও বোঝা যায় না। এটা বলার পর সবাই হাসাহাসি করলো। পরের দিন বিকেলবেলা চলে আসলাম। আমি রিফাতদের বাড়িতে না গিয়ে ওদিক দিয়ে বাসায় চলে আসলাম। এদিকে সবাই বাড়িতে যাওয়ার পর রাতে খাইতে বসছে, তখন সাদিয়া, কালকে রিফাতদের বাড়িতে যেতে চাই, আমার সাথে সবাই যাবে। বিয়ের দিন অপমান করে মন ভরেনি, বাড়িতে গিয়ে অপমান করতে চাও নাকি? খাওয়ার মুড নাই, নষ্ট করে দিলে। এটা বলে রিফাত ভাইয়া না খেয়েই চলে গেল, আর সাদিয়া নিচের দিকে মাথা দিয়ে বসে রইল। ননদজি, এভাবে বসে না থেকে তোমার ভাইয়ের কাছে গিয়ে মাপ চাও। সাদিয়া উঠে গিয়ে রিফাতের কাছে ভুল স্বীকার করলো। রিফাত বলল, ঠিক আছে যাব, আর এরকম যেন না হয়। পরের দিন আমার দেওয়া শাড়িটা এবং ম্যাচিং করা সব জিনিসগুলো পরে রেডি হয়ে বের হয়ে আসলো। তোমাকে অনেক মানিয়েছে, এটা তো আমার অনেক পছন্দ হয়েছে। আমার সাথে এক্সচেঞ্জ করবা? না গো, এটা আমার অনেক পছন্দের। এটা তোকে শুভ গিফট করেছে, ঠিক বলছি কি? তুমি কিভাবে বুঝলা? কারণ ও যে জিনিসগুলো যার জন্য কিনে, ওই জিনিসটা দিয়ে ওই ব্যক্তিকে পারফেক্ট মানায় এবং অনেক সুন্দর লাগে। তাহলে চলো এবার। আমি বাড়িতে বসে বই পড়ছিলাম, কারণ অফিসের বিয়ের কারণে বন্ধ। হঠাৎ করে অনেক লোকের কথা শুনতে পেলাম। আমি ভাবলাম কি আসলো, আবার আমাদের তো এমন কোনো আত্মীয় নাই। বসে বই পড়ছি, তখন রুমের ভিতরে রিফাত ঢুকলো। আর নতুন বউ রেখে এখানে? বাইরে চল, আর অনেকেই আছে। পরে বাইরে গিয়ে সাদিয়াকে দেখে আবার প্রেমে পড়ে গেলাম। সাদিয়ার দিক থেকে চোখ সরাতে ইচ্ছে করছিল না, তবুও সরিয়ে আঙ্কেল আন্টির সাথে কথা বললাম। তোমাকে তো রিফাতের বিয়েতে দেখলাম না। একটু ব্যস্ত ছিলাম, তাই আর কি যেতে পারিনি। আমরা সব কিছু জানি, আমরা আসলে সাদিয়া ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী। সি আন্টি, কী বলেন এসব? সাদিয়া ছোট মানুষ, ভুল করে হয়তো সত্যি কথাগুলো বলে ফেলেছে। তুমি আমাকে বোকা পাইছো? আমি কিছু বুঝি না। ভুল করে কেউ সত্যি কথা বলে না। আমরা অনেক দুঃখিত সাদিয়ার ব্যবহারের জন্য। আঙ্কেল, আমি ওইসব ভুলে গেছি, বাদ দেন ওইসব। আচ্ছা চল তাহলে, আমাদের ওখানে উপরের ফ্ল্যাটে থাকবি, আর একসাথে গ্রুপ স্টাডির সামনে পরীক্ষা। কিন্তু কিসের আবার? তুমি থাকলে তাও রিফাতের রেজাল্ট ভালো হবে। বাবা, আগের কথা ভুলেও গেছো তো, এখন আর কি করবা? আমরা যা বলবো তাই করবা। তাই চলেন ভাইয়া, আমাদের সাথেই থাকবে। ঠিক আছে আম্মু, রান্না উঠাই দিচ্ছি। আমি আম্মুকে পাঠাই দিচ্ছি, আপনারা গল্প করেন আর আমি আপনাদের জন্য রান্না করে আনি। আমি রান্নাঘরে গিয়ে আম্মুকে পাঠিয়ে দিলাম। সব কিছু রেডি ছিল, আমি গিয়ে সব কিছু রান্না করলাম। আমার পিছে পিছে সাদিয়াও গেছে। আমাকে মাফ করে দাও, আমার অনেক কষ্ট হচ্ছিল তোমার বিয়ের কথা শুনে, তাই আমি ওরকম করেছিলাম। মাফ করে দিয়েছি। আমাকে কেমন লাগছে? তোমার পছন্দের শাড়িটা পরে এসেছি। অনেক সুন্দর লাগছে, আর কোমরের তিলটাও অনেক সুন্দর লাগছে। তোমাকে দেখানোর জন্য বের করে রেখেছি। এত লক্ষ্য করে দেখছো, তার মানে তুমিও আমাকে ভালোবাসো? ফালতু কথা রাখো আর এখান থেকে যাও। যাব, তার আগে আমার দিকে তাকাও। পরে আমি মাথা উঠিয়ে সাদিয়ার দিকে তাকাতেই সাদিয়ার ঠোঁট দুটো আমার ঠোঁটে বসিয়ে দিল, আর আমার ঠোঁট দুটো নিয়ে খেলতেছে। আমার কেন জানি অন্যরকম ফিল হচ্ছে। আমি ছাড়ানোর চেষ্টা করলেও চুম্বকের মতো আটকে আছে ঠোঁটের সাথে ঠোঁটটা। তখনই কে যেন কাশি দিল। কাশির শব্দ পেয়ে সাদিয়ার ঠোঁট সরিয়ে নিল। তাকিয়ে দেখি ইসিকা। অনেক কিছু দেখলাম, আমি কি গিয়ে বলবো? আর আমি অবশ্য প্রথম থেকেই শুনেছি। ভাবি, আমি শুভকে গত 5 বছরের মতো হলো ভালোবাসি। ওকে বলেওছি, কিন্তু ও শোনেনি। ঠিক আছে ভাইয়া, আগে প্রতিষ্ঠিত হোক, তারপর দেখছি। এরপর খাবার রান্না শেষ করে সবাইকে খাওয়ালাম। সবাই প্রশংসা করলো। পরে আবার রিফাতদের বাড়িতে শিফট হলাম। রিফাতদের বাড়িতে শিফট হওয়ার কিছুদিন পরে সাদিয়াকে দেখতে পেলাম আম্মুর সাথে রান্নাঘরে। আমি ভাবলাম সাদিয়া আবার আমার রান্নাঘরে কি করে। পরে আমি খাইতে গেলাম, গিয়ে দেখি সাদিয়া বসে আছে। সাদিয়া খাবার বেড়ে দিচ্ছে। সাদিয়া, তুমি এখানে কি করো? এমনি এসেছি, আমার বাড়ি, আমি আসতেই পারি। খাবার খাইতেছে তখন সাদিয়া বলল, খাবার কীরকম হয়েছে? অনেক বিশ্রী হয়েছে। আমি দেখে খাইতে এসে অন্য কেউ হলে ছুঁড়ে মারতো। এটা বলার পরপরই সাদিয়া এসে আমার শার্টের কলার ধরে বলল, ওই এত দেমাগ নিয়ে কথা বলিস কেন? আমি রান্না করেছি, বুঝেছিস? আমি জানি না কীরকম হয়েছে, খারাপ হলেও বলবি সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। সময় যেতে থাকলো, অবশেষে পরীক্ষা এসে পড়লো। পরীক্ষা শেষ হয়ে গেল, পরীক্ষার রেজাল্টও দিল। পরীক্ষার রেজাল্টের দিন আমার থেকে আম্মু আর সাদিয়া মনে হয় বেশি টেনশনে ছিল। অবশেষে পরীক্ষার রেজাল্ট আসলো। আমি অনেক ভালো রেজাল্ট করেছি, রিফাতও ভালো করেছে। রেজাল্ট পাওয়ার পর সাদিয়া আমাকে জড়িয়ে ধরে খুশির বসে।
আমি এখন বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। প্রথমবার বিসিএস পরীক্ষা যে কী হবে। এদিকে সাদিয়ার জন্য বিয়ের প্রস্তাব এসেছে, ছেলেটা ডাক্তার। আমি রুমে বসে বই দেখতেছিলাম, তখন রিফাত এসে ডেকে নিয়ে গেল আর বলল, সাদিয়াকে দেখতে আসবে, চল, ওখানে থাকা লাগবো। সাদিয়ার বিয়ের কথা শুনে আমার ভিতরে কথা আসা বন্ধ হয়ে গেছে। কি রে, কি হলো? যাচ্ছি। তোর কণ্ঠ হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? রাতে ঘুম হয় না, সেই জন্য মনে হয় গলাটা বসে গেছে। আচ্ছা তুই যা, আমি যাইতেছি। রিফাত চলে গেল। তখন মনে হচ্ছিল চিৎকার করে কান্না করে, কিন্তু সম্ভব না। ফ্রেশ হয়ে নিচে গেলাম, সবাই বসে আছে। আমি যাওয়ার পর দেখি আম্মু আছে। আমি গিয়ে বসার পর আঙ্কেল আম্মুকে উদ্দেশ্য করে বলল, বেআইন সাহেব, তাহলে আমরা সামনে শনিবার বিয়েটা করিয়ে দিই। না বিয়াই, শুভ বিসিএসটা দেখ, তারপর দেখি। আপনারা এসব কি বলছেন আমি বুঝতে পারছি না। ভাইয়া তোমার আর সাদিয়ার বিয়ের দিন তারিখ ঠিক করতেছি। বিয়ে এখনই? আর সাদিয়ার সাথে? সাদিয়াকে দিয়ে কি আমাকে মানাবে নাকি? সাদিয়ার একদিনের খরচ তো জোগাড় করতে পারবো না। আমার পিছে অত খরচ লাগে না, আমার সব জামা কাপড়ই আছে, নতুন করে আর কিনে দেওয়া লাগবে না। বাবা, বিয়েটা হোক। আঙ্কেল, কিন্তু তুমি বড়দের মাঝে কথা বলছো কেন? ঠিক আছে, তোমরা যা মনে করো। তবে বিয়েটা আমি বিশেষ পরীক্ষার রেজাল্টের সময় করব। সবাই সম্মতি দিল। একটা কথা বলবো, শুভর পছন্দ সব সময় বেটার হয়। যেটা ও পছন্দ করে ওটা কেউ অপছন্দ করতে পারে না। এটা বলার পরে সবাই হাসাহাসি করলো। পরে চলে গেলাম। পরে বিসিএসের পরীক্ষা দিলাম। পরীক্ষা অনেক ভালো হয়েছে, রেজাল্টও দিলাম। রেজাল্টে আমি প্রথমবারে প্রথম স্থান করেছি। নিজেকে নিয়ে অনেক গর্বিত বোধ করতেছি। রেজাল্ট শুনে সবাই খুশি। রেজাল্টের দিন আমার বিয়ে। সাদিয়ার নাকি আমাকে ছাড়া থাকতে আর ভালো লাগে না। পরে বিয়েটা হয়ে গেল। এরপর বাসর ঘরে থাক, আর বলুম না, আমার শরম করে। যারা যারা গল্পটা শেষ পর্যন্ত শুনলেন, সবাই একটা করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে গল্পটা। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম